স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আমরা এখন দেখব। সেক্ষেত্রে আমাদের এই স্থিতি ঘর্ষণের অনেকগুলো ডেফিনেশন কাজ করে বা অনেকগুলো কনসেপ্ট কাজ করে, তো সবগুলো আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। প্রথমে তোমাদেরকে দেখাই যে একটা বস্তু একটা নির্দিষ্ট সারফেসের উপর চুপচাপ বসে আছে। তো যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় কোনো একটা সারফেস বা তলের উপর বসে থাকবে, তখন তাদের মাঝে যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বস্তুটার একটা নির্দিষ্ট ওজন আছে, যে ওজনটা হচ্ছে এফজি, এবং এটা নিচের দিকে কাজ করে, এবং এই বস্তুটার উপর সারফেসটা উপরের দিকে একটা বল প্রয়োগ করছে যেটা হচ্ছে এফ অফ এন, এবং এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স। এটা তো এটা কিন্তু আমাদের বিপরীত দিকে কাজ করছে ওজনের। এখন এই অবস্থাতে বস্তুর মধ্যে কোনো বেগ নেই, কোনো ত্বরণ নেই। দ্যাট মিনস আমি বলতে পারি বস্তুর জন্য এখানে বেগের যে মানটা সেটা হচ্ছে শূন্য, এবং ত্বরণের যে মানটা সেটা হচ্ছে কি আমাদের শূন্য। তো এই অবস্থাতে বস্তু কি সম্পূর্ণ স্থির, আর সম্পূর্ণ স্থির থাকা অবস্থায় বস্তুর মধ্যে যেই ঘর্ষণটা কাজ করবে বস্তুর সাথে ওই সারফেস বা তলের, সেটাই হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। তাহলে আমি প্রথম কনসেপ্ট এভাবে দাঁড় করাতে পারি যে যদি দুটো বস্তু পরস্পর সংস্পর্শ থাকে এবং ওই অবস্থাতে যদি একটার উপর আরেকটা স্থির অবস্থায় বসে থাকে, তাহলে আমি বলতে পারি ততক্ষণ তাদের মধ্যে যেই ঘর্ষণটা কাজ করে দুটো তলের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। এখন খেয়াল করো, আমি বস্তুটাকে একটু টানলাম, কোন দিকে টানলাম, আমি পেছনের দিকে ধরো টানলাম। তো যখন তুমি এই পরিমাণ বল দিয়ে ওই বস্তুটাকে পেছনের দিকে টানা শুরু করবে, তখন সাথে সাথে সমপরিমাণ বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এই তল বরাবর। দ্যাট মিনস আমাদের এখানে যে তলটা দেখতে পাচ্ছ, বস্তু এবং বস্তুটা যে তলের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যকার যে তলটা, তার মধ্যে তুমি একটা নির্দিষ্ট বল পাবে যেটাকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। তো যখন আমরা বস্তুটাকে পেছনের দিকে এরকম অ্যাপ বলে টানবো, অথবা পেছনের দিকে যখন আমি এফ বলে ধাক্কা দিব, ওই এফ বলের ঠিক বিপরীত দিকে সমপরিমাণ একটা বল কাজ করবে। এবং মজার বিষয় হচ্ছে এই বলটা আসলে কাজ করে কোনখান থেকে? অবশ্যই সারফেসের থেকে। তার মানে বস্তুটার উপর এই সারফেস বা এই তল বা এই ভূমি যেটাই বলি না কেন, সেটা এফএস পরিমাণ একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যে বলটা প্রয়োগ করেছি এই এফ বলের মানটা খুবই কম থাকে একদম শুরুতে। দ্যাট মিনস আমরা শুরুতে যখন আস্তে আস্তে এফ বলের মানটা বাড়াতে থাকবো, সেই সাথে আমাদের এফএসের যে মানটা আছে সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন তুমি পরের ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এখানে এফ বলটা কিন্তু আরেকটু বাড়িয়েছি আমি। দ্যাট মিনস প্রথম দিকে তুমি ধরো নাও কথার কথা 1 নিউটন তুমি বল প্রয়োগ করলে বা বস্তুটাকে টানলে 1 নিউটন বলে, সেক্ষেত্রে আমাদের বিপরীত দিকে ঘর্ষণ বলটা 1 নিউটন হয়ে থাকবে। দ্যাট মিনস এফএসের মানটাও 1 নিউটন হবে। বাট যখনই তুমি আমাদের এফ বলটা কথার কথা 2 নিউটন বাড়ালে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানেও এফএসের মানটা 2 নিউটন হয়ে গেছে। তাহলে স্পষ্ট আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে চাচ্ছি বস্তুটাকে গতিশীল করতে বল প্রয়োগের মাধ্যমে বা টানার মাধ্যমে। বাট এই গতিশীল করার যে টেন্ডেন্সিটা, এটাকে বাধা দিচ্ছে পেছনের দিকে থাকা একটা ঘর্ষণ বল। এবং একই সাথে বস্তুটার মধ্যে যখন মানে ঘর্ষণ বল এবং হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল সমান হয়ে যাচ্ছে, তখন কিন্তু বস্তুটা সম্পূর্ণভাবে স্থির থাকছে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে 2 নম্বর যে কেসটা আছে তার জন্য বস্তুর মধ্যে বেগের মানটা শূন্য, এবং ত্বরণের যে মানটা আছে সেটাও কি শূন্য। 3 নম্বর কেসে দেখতে পেলাম আমি প্রয়োগকৃত বলটা আরও বাড়িয়েছি, তারপর আমি দেখতে পাচ্ছি আমার এখানে বস্তুটা স্থির। দ্যাট মিনস ভি এর মানটা হচ্ছে শূন্য এখানে, এবং ত্বরণ বা এটার মানও কি সম্পূর্ণভাবে শূন্য থাকছে। এখন আমি যদি এই বস্তুটার উপর প্রয়োগকৃত বলটা আরও বাড়াই, খেয়াল করে দেখো আমি কথার কথা এখানে 3 নিউটন করে দিলাম। তো দেখতে পাচ্ছি সমান ও বিপরীতমুখী আমাদের ঘর্ষণ বলটা 3 নিউটনই কাজ করবে। তার মানে আমরা বস্তুটাকে এই মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই গতিশীল করতে পারছি না। তো যতক্ষণ পর্যন্ত আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, হতে পারে সেটা পুশ, হতে পারে সেটা পুল। দ্যাট মিনস পুশ মানে ধাক্কা, পুল মানে কি টানা। তো যেভাবে আমি বল প্রয়োগ করি না কেন, ওই বলের বিপরীত দিকে যদি আমাদের সমপরিমাণ বলটা কাজ করে, তাহলে ওই বলটাই হচ্ছে একটা ঘর্ষণ বল, এবং ওই ঘর্ষণ বলটা তৈরি হয় একমাত্র স্থিতি ঘর্ষণের জন্য। এবং আমরা কিভাবে চিনবো এটা স্থিতি ঘর্ষণ? আমরা একভাবে চিনতে পারি, সেটা হচ্ছে আমাদের বস্তুটা স্থির থাকছে। তাহলে বস্তুটা যখন সম্পূর্ণভাবে স্থির থাকবে, তখন আমি বলতে পারি ওই বস্তুটাকে গতিশীল করার যে টেন্ডেন্সিটা, দ্যাট মিনস যে প্রয়োগকৃত বল আমরা অ্যাপ্লাই করেছি বস্তুর উপর, ওর বিপরীতে যে বলটা কাজ করবে বা যে ঘর্ষণটা কাজ করবে, সেটাই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ অথবা স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমরা এখান থেকে ফাইনালি আরেকটা ডেফিনেশন পেলাম, সেটা হচ্ছে যখন একটা বস্তু অপর একটা বস্তুর উপর থাকা অবস্থায় চলতে শুরু করে, তখন তার ওই চলাটাকে বাধা দিয়ে বস্তুটাকে একদম স্থির করে রাখে যে ঘর্ষণটা, সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। এবং এই স্থিতি ঘর্ষণের জন্য যে বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর মনে রাখবে ঘর্ষণ বল কিন্তু সবসময় বস্তুর উপর কাজ করে। ঘর্ষণ বলটা কিন্তু প্রথম দিকে কখনোই সারফেস বা ওই তলের উপর কাজ করে না, পরবর্তীতে ওই সারফেস বা তলের উপর কাজ করে। তো আমরা স্থিতি ঘর্ষণের দুইটা ডেফিনেশন পেলাম। একটা হচ্ছে বস্তু স্থির থাকা অবস্থায় স্থিতি ঘর্ষণ কাজ করবে। বস্তুকে আমি যখন গতিশীল বানাতে চাইবো, বস্তু যদি স্টিল তখন স্থির থাকে, তারপরেও তার মধ্যে একটা স্থিতি ঘর্ষণ কাজ করবে।
এখন দেখো এখানে আমাদের এই টোটাল জিনিসটাকে আমি যদি বলি তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এফ এর মান 1 নিউটন থেকে 2 নিউটন 3 নিউটন করে বাড়ানোর পরেও আমাদের ঘর্ষণ বলটা কিন্তু সমান হারে বেড়েছে। তার মানে স্থিতি ঘর্ষণের জন্য যে ঘর্ষণ বলটা তৈরি হয় এটা কিন্তু একটা সেলফ অ্যাডজাস্টিং, দ্যাট মিনস হচ্ছে এটা নিজে নিজে আমাদের প্রয়োগকৃত বলের সমান হয়ে যায় এবং বিপরীতমুখী হয়। এবং আমি যদি তোমাদেরকে এটা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে সামনের দিকে এফ এ পরিমাণ বল প্রয়োগ করছি এবং ঠিক পেছনের দিকে আমাদের সারফেস বরাবর একটা ঘর্ষণ বল কাজ করছে এফ অফ এফ। এবং যখনই আমি আমাদের এখানে ঘর্ষণ বলটাকে বাড়তে দেখছি একই সাথে সাথে আমি কিন্তু বাড়াচ্ছি আমাদের প্রয়োগকৃত বলটাকেও। দ্যাট মিনস তুমি এখানে যতই এফ এর মানটা বাড়াবে ততই আমাদের এখানে ঘর্ষণ বল দ্যাট মিনস এফ অফ এফ এটার মানটা কিন্তু বাড়বে। এবং তুমি যদি আমাদের এখানে প্রয়োগকৃত বলের মানটা কমাও তাহলে আমাদের ঘর্ষণ বলের মানটা কি কমে যাবে। তাহলে এটা একটা বিষয় ক্লিয়ার যে আমাদের মধ্যে যদি কোনো একটা বস্তু আমরা এভাবে স্থির রাখি তাহলে অবশ্যই বস্তুর উপর প্রয়োগকৃত বলটা এবং এই বলের মানটা বাড়ার সাথে সাথে আমাদের স্থিতি ঘর্ষণ বল যেটা আছে সেটাও কিন্তু বাড়বে এবং এটা সমান হারে বাড়বে বাট বিপরীত দিকে বাড়বে, যেমন দেখতে পাচ্ছি 1 নিউটন 2 নিউটন 3 নিউটন করে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা দারুণ সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যখন তুমি প্রথম কেসটা দেখতে পাচ্ছ তখন কিন্তু আমাদের বস্তুটা স্থির ছিল। বস্তু যখন স্থির থাকে আমরা কিন্তু বস্তুর উপর কোনো বল প্রয়োগ করি না বা বলা যায় কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি না। আর বস্তুটা যখন স্থির থাকবে আমরা যেহেতু বল প্রয়োগ করছি না তার মানে এই বস্তুর উপর ঘর্ষণ যে বলটা তার মানও কী হবে, শূন্য হবে। কেননা আমাদের টেন্ডেন্সি কী ছিল, আমাদের টেন্ডেন্সি ছিল হচ্ছে আমরা এই বরাবর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করব। যেহেতু আমরা একদম প্রথম কেসে দেখতে পাচ্ছ যে কোনো পরিমাণ বল প্রয়োগ করছি না, দ্যাট মিনস 0 নিউটন কাজ করছে আমার বস্তুর উপর, তাহলে আমি বলতে পারি আমাদের বিপরীত দিক বরাবর যে ফ্রিকশন ফোর্সটা ছিল বা ঘর্ষণ বলটা ছিল সেটাও কি অবশ্যই 0 নিউটন হবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আমাদের এখানে স্থিতি ঘর্ষণের জন্য যে ঘর্ষণ বলটা সেটা শুরুই হচ্ছে 0 নিউটন থেকে। তাহলে আমরা এখানে যে ঘর্ষণ বলটাকে দেখতে পাচ্ছি এফ অফ এস, অথবা তুমি এখানে এফ অফ এফও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই ঘর্ষণ বলটা আমাদের স্থির না, এটা একটা ভ্যারিয়েবল বা বলা যায় স্থিতি ঘর্ষণ থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা একটা ভ্যারিয়েবল হয়, মানে যার মানটা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। এবং এই মানটা শুরু হচ্ছে 0 থেকে এবং 0 থেকে শুরু করে তার একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম থাকে এবং এটা হচ্ছে আমাদের এফ ম্যাক্স হিসেবে আমরা লিখতে পারি। তো তার এই যে নির্দিষ্ট মানটা থাকে এই নির্দিষ্ট মানের একটা নাম আছে, এটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো। জাস্ট এতটুকু মনে রাখো আমাদের এখানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে স্থিতি ঘর্ষণের জন্য কাজ করা ঘর্ষণ বল। এবং যখন আমরা আমাদের এই ঘর্ষণ বলটাকে অতিক্রম করব দ্যাট মিনস আমাদের অ্যাপ্লাই করা ফোর্স যেটা হচ্ছে এফ অফ এ, তো আমি একটু লিখি আমাদের যদি এফ অফ এ এই বলের মানটা যদি আমাদের ঘর্ষণ বলের সমান হয় দ্যাট মিনস ম্যাক্সিমাম ঘর্ষণ বলের যখন সমান হবে ওই মুহূর্তটা একটা থমথমে অবস্থা বিরাজ করবে। দ্যাট মিনস তুমি এখানে এমনভাবে অ্যাপ্লাইড ফোর্সটাকে রেখেছো বা প্রয়োগকৃত বলটাকে রেখেছো যার জন্য আমাদের ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম একটা রেঞ্জে চলে গেছে। তো তুমি যদি এই এফ অফ এর মানটা তখন সামান্য পরিমাণ বাড়াও তখন আমাদের এই ঘর্ষণ বলটা আর এই বস্তুটাকে রোধ করে রাখতে পারবে না, দ্যাট মিনস বস্তুটার স্থির থাকবে না, তখন বস্তুটার সামনের দিকে একটা নির্দিষ্ট বলে আগানো শুরু করবে। তাহলে আমি বলতে পারলাম যে যখন আমাদের এফ অফ এ বা প্রয়োগকৃত বলের মানটা আমাদের স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানের চেয়ে বেশি হয় তখন আমি বলতে পারি এই কন্ডিশনে আমাদের বস্তুটা তখন চলা শুরু করে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে কি মোশন বা গতীয় কন্ডিশন। তো সেক্ষেত্রে আমাদের এখানে ভি এর একটা মান থাকতে পারে কিংবা ত্বরণ বা এর একটা মান থাকতে পারে। এবার আমি তোমাদেরকে এই স্থিতি ঘর্ষণের কয়েকটা এক্সাম্পল না, আমি কয়েকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বলবো। প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে স্থিতি ঘর্ষণের জন্য যে ঘর্ষণ বলটা কাজ করে এটা কিন্তু আমাদের অ্যাপ্লাইড ফোর্স বা বলা যায় প্রয়োগকৃত বলের বিপরীতে কাজ করে। এবং এই যে বলটা কাজ করে এটা কিন্তু সরাসরি আমাদের সারফেস বা বলা যায় তলের প্যারালাল বা সমান্তরালে কাজ করে। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বলটা কিন্তু একদম তলের প্যারালালে কাজ করছে, দ্যাট মিনস সমান্তরালে কাজ করছে। এবং এটা যেহেতু তলে কাজ করে তার মানে তোমার এখানে একটা জিনিস কনফিউশন হতে পারে যে আমি উপরের ছবির মধ্যে কিন্তু এফ অফ এস এর যে অবস্থানটা এটা কিন্তু উপরে দেখিয়েছি, আসলে এফ অফ এস এর যে অবস্থানটা হবে সেটা হবে ঠিক এই বরাবর। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আমার মনে হয় আমি একটা কাজ করে হাইলাইটার দিয়ে দেখাই, তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে এফ অফ এস এর যে ডিরেকশনটা সেটা এই তল বরাবর সামনের দিকে হবে। এখানেও সেম আমাদের তল বরাবর প্যারালাল বা সমান্তরাল থাকবে এবং এই ঘর্ষণ বলটা সরাসরি তল বরাবর সামনের দিকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য হলো স্থিতি ঘর্ষণের জন্য। তারপর খেয়াল করো আমাদের এখানে স্থিতি ঘর্ষণের যেই
মানগুলো আছে, দ্যাট মিনস এফ অফ এস এর যে মানটা আছে, এই ঘর্ষণ বলের মানটা কিন্তু শুধুমাত্র নির্ভর করে আমাদের স্পর্শতলের প্রকৃতি এবং অবস্থার উপর। দ্যাট মিনস তুমি যদি আমাদের এখানে স্পর্শ তলটাকে ভিন্ন ভিন্ন প্রকৃতির ধাতু নিয়ে অথবা অধাতু তো হয় না, ধাতু কিংবা বলা যায় হচ্ছে উপধাতু নিয়ে তৈরি করো, বা ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের জন্য যদি তুমি তৈরি করো বস্তুটা, তাহলে ওই সমস্ত বস্তুর জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা ঘর্ষণ বল কাজ করবে। তার মানে এফ অফ এস যে সবসময় সেম হবে তা না। তুমি ধরো একটা বস্তুর ভর হচ্ছে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি, একটা বস্তুর ভর হচ্ছে আমাদের এম, এবং আমি আরেকটা বস্তু নিলাম সেটা ভিন্ন ম্যাটেরিয়ালের তৈরি, তার ভর হচ্ছে এম। বাট এই দুটো বস্তুর যেহেতু ভর এক হওয়ার জন্য কি ওজন সেম হবে, বাট ওজন সেম হওয়ার পরেও তাদের কিন্তু ঘর্ষণ বলটা সেম হবে না। কেননা ধরো একটা বস্তু হচ্ছে গ্লাসের তৈরি বা কাচের তৈরি, দ্যাট মিনস সিলিকার তৈরি আর কি, এবং আরেকটা বস্তু তুমি ধরে নাও অন্য কোনো একটা ম্যাটেরিয়ালের তৈরি, ধরো কার্বনের তৈরি কোনো একটা বস্তু। তো যখন এই দুটো বস্তু একই ভরযুক্ত থাকবে, তাদেরকে একই পৃষ্ঠের মধ্যে দিয়ে তুমি যখন স্থির করে রাখবা অথবা সামনের দিকে আগানোর চেষ্টা করবা, ওই মুহূর্তে যে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে সেটা কখনোই সেম হবে না। তাহলে স্থিতি ঘর্ষণ বলটা শুধুমাত্র নির্ভর করে ওই বস্তুটার স্পর্শতলের যে প্রকৃতি এবং অবস্থা আছে তার উপর। একই সাথে আমি এখানে অবস্থার কথা বলতে বোঝাচ্ছি যে আমাদের এখানে এই তলটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে। দ্যাট মিনস এটার ম্যাটেরিয়াল খুব হার্ড হতে পারে, দ্যাট মিনস খুব শক্ত কোনো ম্যাটেরিয়ালের তৈরি বস্তু হতে পারে, অথবা কোনো একটা নরম ম্যাটেরিয়ালের বস্তু হতে পারে, যেমন প্লাস্টিক কিংবা হচ্ছে লোহা। তার মানে প্লাস্টিকটা যেরকম পরিমাণ ঘর্ষণ বল তৈরি করবে, লোহা কিন্তু সেরকম ঘর্ষণ বল তৈরি নাও করতে পারে। তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা এখানে যে ঘর্ষণ বলটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এফ অফ এস, এটা কিন্তু কখনোই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তুমি যখন কোনো একটা বস্তুকে এরকমভাবে কোনো একটা পৃষ্ঠতলের উপর রাখবে, তখন অবশ্যই সেখানে একটা ক্ষেত্রফল কাজ করবে। তুমিও দেখতে পাচ্ছ আমাদের এখানে এই বস্তুর নিচে কিন্তু একটা ক্ষেত্রফল বা এরিয়া কাজ করে। তো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে বস্তুটা কোনো একটা পৃষ্ঠতলের উপরে বসে থাকে, এবং ওই এরিয়া বা ক্ষেত্রফল এটার উপর কিন্তু কখনোই ঘর্ষণ বল কাজ করে না। তার মানে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কখনোই কাজ করবে না। তো এই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ সম্পর্কে কয়েকটা বৈশিষ্ট্য। এখন এই যে স্থিতি ঘর্ষণটা কাজ করে, এটা আসলে তিনটা কন্ডিশনের জন্য কাজ করে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। কন্ডিশনগুলো কীরকম? আমি একটা কন্ডিশন বললাম, ধরো আমার উপরে হচ্ছে এম ভরের একটা বস্তু আছে আর নিচে হচ্ছে একটা সারফেস আছে। তার মানে আমি উপরে একটা বস্তু রাখলাম এম ভরের, নিচে একটা সারফেসকে রাখলাম বা একটা তলকে রাখলাম বা ভূমিকে রাখলাম। তো এখন আমাদের এম ভরের বস্তুটা যেটা, আমি এটা কি স্থির রাখতে পারি, তাহলে আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তার মানে এটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে আমাদের এমটা পুরোপুরি স্থির বা স্টেবল আছে। তাহলে উপরের যে বস্তুটা আছে এটা পুরোপুরি স্থির, তার মানে আমি ওর মধ্যে কোনো বল অ্যাপ্লাই করিনি। তাহলে আমি একটু তোমাদেরকে ঠিকমতো কয়েকটা কনসেপ্ট লিখে, আমি বলেছিলাম এখানে তিনটা সিস্টেমে স্থিতি ঘর্ষণ কাজ করে। আমি তিনটা এরকম ব্লক আঁকছি, প্রত্যেকটা ব্লকের নিচে আমাদের এখানে পৃষ্ঠতল বা সারফেস বসে আছে। তাহলে এস হচ্ছে আমাদের এখানে সারফেস, আর এম হচ্ছে আমাদের এম ভরের বস্তু। তো দেখো প্রথম কেসটা হচ্ছে এরকম। প্রথম কেস হচ্ছে আমরা এই উপরে থাকা এম ভরের বস্তু যেটা আছে তার মধ্যে কোনো বল অ্যাপ্লাই করব না। তার মানে এখানে আমাদের কোনো ফোর্স বা প্রয়োগকৃত বল নেই। একই সাথে আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই সারফেসটাও তুমি ধরে নাও কোনো একটা বই খাতা কিছু একটা হতে পারে বা টেবিল হতে পারে। তার মানে আমি বই খাতা বা টেবিল যেটাই বলি না কেন, ওর উপরও আমি কোনো বল প্রয়োগ করলাম না। তার মানে আমাদের এখানে সারফেসটাও স্থির এবং সারফেসের উপরে বসে থাকা বস্তুটা কি সম্পূর্ণ স্থির। তাই যদি হয় কাহিনী, তাহলে এখানে আমাদের একটা ঘর্ষণ কাজ করবে দুটো তলের মাঝখানে। এই তলের মাঝখানে কাজ করার ঘর্ষণটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। সেকেন্ড কেসটা দেখি, যেটা আমি তোমাদেরকে একটু আগে উপরে দেখিয়েছিলাম। আমরা এম ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছি এফ, বাট আমরা সারফেস বা টেবিল যেটাই বলি না কেন ওর মধ্যে কোনো বল প্রয়োগ করিনি। দ্যাট মিনস এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। তাহলে এটা কোন কন্ডিশন ছিল? এটা ছিল আমাদের উপরে লেখা বি সি ডি, এই কন্ডিশনটা, তাই না? তুমি দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমরা বি সি এবং ডি এই তিনটা কন্ডিশনে উপরে থাকা বস্তুটার উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছে, যে বলটা আস্তে আস্তে আমরা পরে বাড়িয়েছি। তারপরও আমাদের এখানে বস্তুটা যদি না নড়ে বা বস্তুটা যদি স্থির থাকে এই কন্ডিশনেও, তাহলে আমি বলতে পারি আমাদের এই দুটো তলের মাঝে একটা স্থিতি ঘর্ষণ কাজ করে। এবং ফাইনাল কন্ডিশন হচ্ছে কি, আমরা টেবিলের উপরে বসে থাকা কোনো একটা বই বা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম অ্যাপ্লাইড ফোর্স, এবং টেবিলের যে তলটা আছে সে তল বরাবর আমরা বিপরীত দিকে একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করলাম। তার মানে আমরা বিপরীত দিকেও অ্যাপ্লাই করতে পারি অথবা সেম দিকেও অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস এই যে এখানে বইয়ের উপরে প্রয়োগ করা বল এবং টেবিলের উপরে বা টেবিলের সারফেসে প্রয়োগ করা বল, এরা একই দিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে, কোনো সমস্যা নেই। তো যে কোনো দিকে হোক না কেন, তারপরও যদি আমাদের এখানে
টোটাল বস্তুটা স্থির থাকে টেবিলের সাপেক্ষে বা টেবিলের তলের সাপেক্ষে যদি আমাদের ওই বইটা বা বস্তুটা স্থির থাকে, তাহলে আমি বলবো তাদের মধ্যে অবশ্যই একটা স্থিতি ঘর্ষণ কাজ করে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন টেবিল এবং টেবিলটা হচ্ছে কি সারফেস, তাই না? টেবিলের উপরের সাইডটা হচ্ছে সারফেস। তো তুমি এটাকে টেবিলের সাইড ধরতে পারো। আমি একটু ছবিতে দেখাচ্ছি, এই যে এটাকে তুমি টেবিলের উপরের অংশ ধরতে পারো, আর উপরে থাকা এই বস্তুটাকে একটা বই ধরতে পারো। তো যখন তুমি বইয়ের মধ্যে একটা বল অ্যাপ্লাই করবে এফ, এবং টেবিলের মধ্যে তুমি আরেকটা বল অ্যাপ্লাই করবে এফ, তখন এই দুটো বল অ্যাপ্লাই করার পরেও তুমি যে কোনো দিকে করতে পারো। তুমি যেহেতু উপরে বইয়ের বলটা মানে পেছনের সাইডে অ্যাপ্লাই করেছো, টেবিলের উপরে তুমি আরেকটা বল F1 ধরো সামনের সাইডে অ্যাপ্লাই করেছো, অথবা তুমি ধরো পেছনের সাইডে অ্যাপ্লাই করেছো, যে কোনো সাইডে তুমি বলটা অ্যাপ্লাই করতে পারো। তারপর যদি আমাদের এখানে টেবিলের সাপেক্ষে বইটাকে বা উপরের ব্লকটাকে আমরা স্থির দেখতে পাই, বা উপরে থাকা ব্লকের সাপেক্ষে যদি টেবিলের সারফেসটাকে আমরা স্থির দেখতে পাই, তাহলে আমি বলবো কি এখানে স্থিতি ঘর্ষণ কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশন, এবং তিনটা কন্ডিশনের মধ্যে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ কাজ করবে। আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে কি, তোমরা যখন প্লেনে করে বা ট্রেনে করে বা বিমানে করে বা কোনো একটা যানবাহনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাও, তখন তোমরা যখন সিটের মধ্যে বসে থাকো কোনো একটা বাসের বা ট্রেনের বা বিমানের, ওই সিটের সাথে তোমাদের কিন্তু সংযুক্ত থাকে স্থিতি ঘর্ষণের মতো করে। কেননা তোমরাও স্থির, সিটটাও স্থির, মানে তোমরা একে অপরের সাপেক্ষে টোটালি স্থিরভাবে বসে থাকো। তো যখন তুমি একটা গতিশীল গাড়ির ভেতরে স্থিরভাবে বসে আছো কোনো একটা সিটের উপর, তার মানে তুমি এবং সিট কেউ কাউকে কিন্তু ছেড়ে যাচ্ছ না, এবং এই মুহূর্তে তোমার এবং সিটের মাঝে কিন্তু একটা ঘর্ষণ কাজ করে, সেটাই হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। তারপরে তোমাদেরকে যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। তো এটার কথা আমি অলরেডি কিন্তু বলেছি, খেয়াল করে দেখো আমাদের আগের মতো অ্যানিমেশনটা। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রয়োগকৃত বল যেটা, সেটা আমি যত বাড়াবো ততই কিন্তু শূন্য থেকে শুরু করে আমাদের পেছনের দিকে স্থিতি ঘর্ষণের যে বলটা ছিল সে বলটা বাড়বে। তাহলে স্থিতি ঘর্ষণের যে বল সেটা বাড়তে বাড়তে অবশ্যই একটা ম্যাক্সিমাম মানে পৌঁছাবে, যেটার কথা আমি বলেছিলাম। দ্যাট মিনস এফ অফ এস যদি হয় আমাদের এখানে ঘর্ষণ বল, তাহলে এই ঘর্ষণ বলটা একদম শুরুতে কিন্তু কাজ করবে না। দ্যাট মিনস শুরুতে যখন আমরা বল প্রয়োগ করব না কোনো একটা বস্তুর উপর, তখন এই স্থিতি ঘর্ষণের বলের মানটা থাকবে 0। তখন আমরা যখন মানে বলটা প্রয়োগ করার চেষ্টা করব, তখন এই প্রয়োগকৃত বলের জন্য আস্তে আস্তে আমাদের এখানে এফ এস এর মানটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে চলে আসবে, যেটাকে আমি এফ ম্যাক্স রেখেছি। এবং এই ম্যাক্সিমাম যে মানটা আছে সেই মানটাই হচ্ছে কি আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ। তার মানে আমাদের এখানে যে সারফেসের উপর এই বস্তুটা বসে আছে, সেই সারফেস বা তলটা একটা ম্যাক্সিমাম বাধা দিতে পারবে আমাদের এই বস্তুটাকে, এবং আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীতে এই বাধাটা সে দিতে পারবে। তো ম্যাক্সিমাম যে পরিমাণ বাধা কোনো একটা সারফেস থেকে আমরা আশা করব কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার পরে, ওই বাধাটাকে আমরা বলি সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। এবং এই লিমিটিং ফ্রিকশন যেটা, এটাকে বেসিক্যালি এফএস দিয়ে প্রকাশ করা হয়। এবং এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি এখানে যতই এটাকে এফ ম্যাক্স ধরি না কেন, তোমরা পাঠ্য বইতে এটাকে এফ এস দিয়ে প্রকাশ করতে দেখবে, যেখানে এটার একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে এফ মানে হচ্ছে নর্মালি ছোটো হাতের এফ, যেটাকে ঘর্ষণ বল দিয়ে প্রকাশ করা হয়। অ্যাজ দিয়ে এটাকে স্ট্যাটিক বোঝায়, কারণ আমরা এখন স্থিতি ঘর্ষণ পড়ছি বা স্ট্যাটিক ফ্রিকশন পড়ছি, তো সেজন্য আমাদের এখানে ছোট্ট করে অ্যাসটা লেখা হয়। তাহলে আমরা যখন সীমান্তিক ঘর্ষণ নিয়ে কাজ করব, তখন অবশ্যই এফএসকে এটা দ্বারা প্রকাশ করব অ্যাকর্ডিং টু আওয়ার বুক। তাহলে আমাদের বই অনুসারে এফএস হচ্ছে কি সীমান্তিক ঘর্ষণ। তাহলে এখন দেখো তো এই সীমান্তিক ঘর্ষণটাকে আমি যদি একটা নির্দিষ্ট লিমিটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটা কি হবে? তাহলে অনেকটা এরকম হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এফ অফ এস, যেটা তার মানটা হচ্ছে কত থেকে কত, 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত হয়, এবং সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে এফ ম্যাক্স দিয়েছিলাম। তার মানে আমরা এখানে এফ ম্যাক্স লিখতে পারি। একটু পরে আমি ভ্যালুটা তোমাকে দেখাবো, এবং এটাকে অনেকটা এভাবে প্রকাশ করা হয়। তুমি এখানে বিলংস টু দিতে পারো। দ্যাট মিনস আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণের মানটা 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম একটা ফোর্স বা মানের সমান হতে পারে। এখন আমরা এই মানটা বের করব। বের করার খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তুমি জানো না, মানে হচ্ছে আমি এখন তোমাকে জানাচ্ছি। সেটা হচ্ছে তোমরা যখন এই সীমান্তিক ঘর্ষণটাকে দেখতে পাচ্ছ বা লিমিটিং ফ্রিকশনটাকে যখন দেখতে পাচ্ছ, এটার মান একটা নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে আমাদের এই বস্তুটার উপর যে প্রতিক্রিয়া বল কাজ করে সারফেস বরাবর, ওই প্রতিক্রিয়া বলের উপর এটা নির্ভর করে। দ্যাট মিনস আমি তোমাকে দেখাই, যখন তুমি বস্তুটাকে সারফেস বা তলের উপর রাখবে, তখন সারফেস বা তল এই বস্তুটার উপর ঠিক 90 ডিগ্রি বরাবর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করবে, যেটাকে আমরা প্রতিক্রিয়া বল বলে থাকি অথবা এন বলে থাকি। এটাকে অনেক বইতে আর দিয়ে প্রকাশ করা হয়। তো আমি এখানে আর অথবা এন দুটো দিয়েই প্রকাশ করতে পারি। তার মানে তুমি এখানে আরও দিতে পারো অথবা এনও ইউজ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক থাকে হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণের মান।
তাহলে সীমান্তিক ঘর্ষণটা হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ বলের একটা ভ্যারিয়েবল মান। তো এই ভ্যারিয়েবল মানটা অবশ্যই আর এর যদি সমানুপাতিক হয় সেটাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি, অথবা আর মানে হচ্ছে কি রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। তো সেক্ষেত্রে তুমি কিছু কিছু বইতে এটাকে এফ এর সমানুপাতিক এন হিসেবেও পাবে। তার মানে এন মানে যে আর মানে কি তা সেম জিনিস, জাস্ট প্রকাশটা করছি ভিন্নভাবে। এবং এদেরকে আমি যদি সলভ করি তাহলে আমাদের এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটাকে আমাদের মিউ দিয়ে প্রকাশ করা হয়। এবং বেসিক্যালি তুমি দেখবে বিভিন্ন বইতে এটাকে শুধু মিউ অথবা মিউ এস দিয়েও প্রকাশ করে। এস কি জন্য? কারণ এটা স্থিতি ঘর্ষণ, দ্যাট মিনস স্ট্যাটিক কথাটা আছে, এই জন্য এখানে মিউ এসটা ইউজ করা হয়। তাহলে মিউ এস ইন্টু আর, অথবা তুমি এখানে আরেকটা সম্পর্ক পেতে পারো যে এফ এস ইজ ইকুয়াল টু আমাদের মিউ এস ইন্টু এন হবে। তাহলে আমরা এখানে মিউ এস ইন্টু এন দিতে পারি। তো দুইভাবে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো এখন এই যে মিউ এস নামক একটা ধ্রুবক এসেছে, এই ধ্রুবকেরও একটা সুন্দর নাম আছে, যেটাকে ইংলিশে বলা হয় কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অথবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটা নিয়ে আমরা একটু পরে দেখব। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এখানে মিউ এস, এবং এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন একটা বস্তু কতটা ভালো ঘর্ষণ বল অ্যাপ্লাই করতে পারে অন্য কোনো একটা বস্তুর উপর থেকে। তো এখন এই যে সীমান্তিক ঘর্ষণের মানটা বললাম, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এফ অফ এস, যেটা এটা আসলে কার সাপেক্ষে বিলংস টু করে, বিলংস টু মানে হচ্ছে কি একটা সেটের প্রকাশ আর কি, যে একটা নির্দিষ্ট রেঞ্জ বরাবর আমাদের এফ অফ এসটা কাজ করে। তাহলে এফ অফ এসের যে মানটা সেটা শুরু হয়েছে 0 থেকে, এবং এটা শেষ হচ্ছে আমাদের এখানে এফ এস না, এটা শেষ হচ্ছে আমাদের এখানে মিউ এস ইন্টু এন পর্যন্ত। তাহলে মিউ এস ইন্টু এন এটা হচ্ছে কি আমাদের কোনো একটা সীমান্তিক ঘর্ষণের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান। এখন তোমাদের মনে হতে পারে আমাদের স্থিতি ঘর্ষণ বল, যেটা দ্যাট মিনস এফ এস, এটার একটা ফর্মুলা হচ্ছে এটা। আসলে তা না, তোমাদের অনেকের মধ্যে একটা ভুল থাকে যে এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বলের ফর্মুলা। আসলে স্থিতি ঘর্ষণ বলের কোনো ফর্মুলা নেই, এটা তুমি শুনে রাখো আজকে থেকে। আমরা যে বলছি এখানে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর অথবা মিউ এস ইন্টু এন, এটা কখনোই স্থিতি ঘর্ষণ বলের কোনো ফর্মুলা না। কেননা স্থিতি ঘর্ষণ বল সবসময় পরিবর্তন হয়, তার মান শুরু হয় 0 থেকে। দ্যাট মিনস আমরা যখন প্রয়োগকৃত বল 0 রাখবো তার মানে 0, যখন আমরা প্রয়োগকৃত বল 1 নিউটন করবো তার মানও কী হবে? 1 নিউটন হবে। এভাবে করতে করতে ম্যাক্সিমাম একটা মান পাবো মিউ এস ইন্টু এন। তার মানে মিউ এস ইন্টু এন এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলি বা সীমান্তিক ঘর্ষণ বলি। তাহলে সীমান্তিক ঘর্ষণের ফর্মুলা আছে যেটা মিউ এস ইন্টু এন, বাট কখনোই স্থিতি ঘর্ষণ বলের ফর্মুলা থাকে না, কেননা স্থিতি ঘর্ষণ বলের মানটা বারবার চেঞ্জ হয়। তাহলে তুমি এখানে মিউ এস হিসেবে যাকে চিনবে সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ। আর তুমি যদি এটাকে স্থিতি ঘর্ষণ বল হিসেবেও প্রকাশ করতে চাও সেটা করতে পারো, বাট সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটার ইউজ করতে পারবো না। তো আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। এখানে তুমি এই যে এখানে এ নামক একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, আমি টিস্টার দিয়ে রাখছি। এই ইকুয়েশনটা আসলে মিন করছে আমাদের কোন একটা স্থিতি ঘর্ষণ বলকে। তার মানে স্থিতি ঘর্ষণ বলের জন্য তুমি যদি সমীকরণ বের করতে চাও তাহলে সেটা হবে কি একটা রেঞ্জ বা একটা সেটের মাধ্যমে বা একটা ডোমেইনের মাধ্যমে তুমি সেটাকে প্রকাশ করতে পারো। সেটা হচ্ছে কি এফ এস বিলংস টু 0 থেকে এফ ম্যাক্স, অথবা এফ এস বিলংস টু 0 থেকে মিউ এস ইন্টু এন। তো এটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণের জন্য একটা সেট হিসেবে কাজ করবে। বাট তুমি যদি লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণের মান বের করতে চাও, ওটা নিয়ে যদি একটা ফর্মুলা চাও, তাহলে এই ফর্মুলাটা তখন তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের প্রথম যেই নীল কালারের স্টার সাইন দেওয়া, এটা আসলে প্রকাশ করে যে কোনো স্থিতি ঘর্ষণ বলকে। আর দ্বিতীয় যে রেড কালারের স্টারটা দেওয়া, দ্যাট মিনস এটা আমাদেরকে প্রকাশ করে সীমান্তিক ঘর্ষণের ফর্মুলা হিসেবে বা লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা হিসেবে। তো এখন তোমাদের কনফিউশন হতে পারে, আমি একটা কাজ করি, আমি স্থিতি ঘর্ষণ বলটাকে শুধুমাত্র এফ লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এফ হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল, আর এখানে এফ ম্যাক্স অথবা হচ্ছে এফ এস, এটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। এখন এই লিমিটিং ফ্রিকশনের মেন তাৎপর্যটা কি, মেন সিগনিফিকেন্স হচ্ছে যদি আমাদের প্রয়োগকৃত বল, ধরো এফ হচ্ছে আমাদের এখানে প্রয়োগকৃত বল, তো আমি এখানে না লিখে উপরে লিখি। দেখো আমাদের এখানে এফ অফ এ যেটা, সেটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্স বা প্রয়োগকৃত বল দেওয়া আছে। তো এই প্রয়োগকৃত বলের মানটা যদি কখনো ছোট হয়, কিসের চেয়ে ছোট হয়? আমাদের এখানে লিমিটিং ফ্রিকশন বা এফ অফ এস থেকে যখন ছোট হয় তখন বস্তুটা নাড়ানো যাবে না, কেননা বস্তুটাকে নাড়ানোর জন্য মিনিমাম আমাদের এফএস পরিমাণ বল লাগবে। দ্যাট মিনস এফএস হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল, যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ বল বলে থাকি। তো এই অবস্থায় আমি বলতে পারি আমাদের বস্তুটা নড়বে না বা বস্তুটা স্থির থাকবে, তার মানে বস্তুটার বেগ হবে কি 0, এবং এই ক্ষেত্রে বস্তুটার ত্বরণও কি 0 হবে। এবং তুমি যদি সেকেন্ড কন্ডিশনটা বলো, দ্যাট মিনস আমি এখানে এমন একটা বল প্রয়োগ করলাম যে বলের মানটা সরাসরি এফএস এর সমান, তখন কি ঘটনা ঘটবে? দ্যাট মিনস আমরা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল বা
সীমান্তিক ঘর্ষণের মানের সমান যদি কোনো একটা বল অ্যাপ্লাই করি কোনো একটা বস্তুর উপর, তখন কিন্তু আমাদের এখানে এমন একটা অবস্থা হবে যে বস্তুটা চলা শুরু করতে যাচ্ছে, এমন একটা অবস্থা। দ্যাট মিন্স বস্তুটা এতক্ষণ চলছিল না বা বস্তুটা এতক্ষণ স্থির ছিল, এই মুহূর্তটাতে বস্তু চলবে চলবে এমন একটা ভাব তৈরি করে। দ্যাট মিন্স তুমি যদি হালকা একটু টাচ করো, বস্তুটা তখন চলা শুরু করবে। তার মানে এই অবস্থাটাতে আমি বলতে পারি বস্তুটা সম্পূর্ণ স্থির থাকবে, বাট ওর মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করবে। তো এই মুহূর্তটাতে তুমি যদি এই বস্তুটাকে খুবই সামান্য একটা বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা চলা শুরু করবে। তো এটাই হচ্ছে আমাদের এখানে সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন তো একদমই সোজা। দ্যাট মিন্স তুমি যদি এই প্রয়োগকৃত বলটাকে অবশ্যই বড় করে ফেলো আমাদের এখানে লিমিটিং ফ্রিকশনের তুলনায়, তখন আমাদের বস্তুটা চলা শুরু করবে। তার মানে তখন বস্তুটার একটা নির্দিষ্ট বেগ থাকবে, অথবা বলা যায় বস্তুটার একটা ত্বরণ কাজ করবে। এখন মজার বিষয় হচ্ছে বস্তুটা যখন চলা শুরু করবে, দ্যাট মিন্স যখন তার বেগ কাজ করবে, দ্যাট মিন্স এই মুহূর্তটাতে আমরা বলতে পারি চলমান অবস্থায় বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল কিন্তু কাজ করবে। দ্যাট মিন্স চলমান অবস্থাতেও কিন্তু সারফেস বা তল এবং বস্তুটা যে তল আছে তাদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলে থাকি গতীয় ঘর্ষণ, যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই গতীয় ঘর্ষণের বলের যে মানটা, সেটা কিন্তু আবার এই সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম হয়। দ্যাট মিন্স লিমিটিং ফ্রিকশন যেটা আছে ওর চেয়েও কিন্তু কম পরিমাণ ঘর্ষণ বল নিয়ে কোনো একটা বস্তু চলাচল করতে পারে। তো এটা আমরা দেখব বিস্তারিত, এখন দেখার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণের মেইন কাহিনী। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি। দ্যাট মিন্স আমি এখানে দেখতে পাচ্ছি যে স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এফ অফ এস, এবং এটার রেঞ্জটাকে আমরা একটু অন্যভাবে লিখি। তো এটাকে আমরা গ্রিন কালার একটা স্টার দিলাম। তো এটাও তোমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি খেয়াল করে দেখো। আমরা চাইলে এখানে এফ হিসেবে কাকে প্রকাশ করেছিলাম, স্থিতি ঘর্ষণ বলকে প্রকাশ করেছিলাম, এবং তার মানটা কী ছিল, জিরোর চেয়ে বড় ছিল অথবা জিরোর সমান ছিল। তার মানে আমরা এখানে জিরো স্মলার দ্যান অর ইকুয়াল এফ লিখতে পারি, যেখানে এফ হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এবং স্থিতি ঘর্ষণ বলের মানটা সর্বোচ্চ কত ছিল, মিউ এস ইন্টু এন এর সমান ছিল অথবা তার চেয়ে ছোটো ছিল। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সম্পর্ক, যেটা আমাকে নির্দেশ করে কি, একটা স্থিতি ঘর্ষণ বলকে নির্দেশ করে। তো মাঝখানে থাকা এফ, এটা কিন্তু কখনোই সীমান্তিক ঘর্ষণ হিসেবে কাজ করবে না, এটা শুধুমাত্র স্থিতি ঘর্ষণ হিসেবে কাজ করবে, মানে স্থিতি ঘর্ষণ বল হিসেবে কাজ করবে, যার সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এখানে মিউ এস ইন্টু এন। তারপর আমরা এই মিউ সম্পর্কে দেখে ফেলি। দ্যাট মিন্স কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো এখানেও দেখতে পাচ্ছি সেম আগের মতোই কাহিনী, আমরা অনেকবার এই ছবিটা দেখেছি, এবং এখানে আমাদের যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এবং আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের এখানে এফ, এবং এফটাকে আমরা এখানে এফএস হিসেবে কনভার্ট করেছি কখন, যখন আমরা এটাকে সীমান্তিক ঘর্ষণ হিসেবে কাউন্ট করেছি। তো যখন কোনো একটা বস্তুর উপর এরকম সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ বল। তো এই সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন যেটাই বলি না কেন, এটা কার সমানুপাতিক ছিল, ওই বস্তুর উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল কাজ করছে তার সমানুপাতিক ছিল। দ্যাট মিন্স এটাকে আমরা এনও লিখতে পারি, আরও লিখতে পারি। তাহলে এখানে এফ অফ এন যেটা আছে এটাকে তুমি এন হিসেবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এন মানে হচ্ছে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। তো এখন এটা যদি তাই হয়, তুমি আগের স্লাইড থেকে অলরেডি এটা দেখেছো যে এর পরের লাইনটা কী হবে, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কাজ করবে, যার মান হচ্ছে আমাদের মিউ এস, এবং মিউ এসটাকে আমরা কী বলেছিলাম, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলেছিলাম। তো এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা, তাহলে এখান থেকে আমরা সরাসরি একটা ফর্মুলা পাই, যেটা হচ্ছে উপরে বসে আমাদের লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ, তো এটার মান হচ্ছে আমাদের এফএস, আর নিচে বসে হচ্ছে এখানে প্রতিক্রিয়া বল। তাহলে আমি বলতে পারি যখন দুটো বস্তু পরস্পর সংস্পর্শে থাকে, এবং পরস্পর সংস্পর্শে থাকা অবস্থা তারও যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সে বস্তুটার সীমান্তিক ঘর্ষণ এবং অভিলম্ব প্রতিক্রিয়া যেটা আছে তাদের অনুপাতটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমরা মিউ ধারা বা মিউ এস ধারা প্রকাশ করতে পারি। তবে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে মিউ এস ধারা প্রকাশ করা, কারণ আমরা এখানে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কাজ করছি। এই যে এখানে দেখো স্থিতি ঘর্ষণ ইংলিশ কি, স্ট্যাটিক, তো স্ট্যাটিকের থেকে এখানে অ্যাসটা চলে এসেছে, তো আমরা এখানে অ্যাস রাখলে বুঝবো এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য বের করা কোএফিশিয়েন্ট বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দুইটা জিনিসের অনুপাত, তাই না, দুইটা বলের অনুপাত। একটা হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে নর্মাল প্রতিক্রিয়া বল। তো তাই যদি হয় তাহলে বলের একক কি, নিউটন, এখানেও কি একক হবে নিউটন। তাহলে দুইটা নিউটন আমি যদি ভাগ করি, তাহলে কাটাকাটি গেলে আমাদের এখানে থাকছে হচ্ছে 1। তো আমি বলতে পারি আমাদের এখানে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো ইউনিট নেই বা কোনো একক নেই। তাহলে যদি কোনো ইউনিট বা একক না থাকে, তার মানে কোনো ডাইমেনশনও থাকবে না।
তাহলে আমি বলতে পারি আমাদের এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো ডাইমেনশন বা মাত্রা নেই। ডাইমেনশনের বাংলা অর্থ হচ্ছে কি মাত্রা। এবং তোমাদের যেহেতু এখানে মাত্রা নেই, এটাকেও কোশ্চেনে আবার একটু ঘুরিয়ে দিতে পারি, যেটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি। যেহেতু তার মাত্রা নেই, তার মানে আমি বলতে পারি তার মাত্রা হচ্ছে এমএলটি। এমএলটি দিয়ে তো আমরা মাত্রা লিখি, তাই না? তো তারা করে কি, এম এর উপর এরকম একটা জিরো দিয়ে দেয়, এল এর উপর একটা জিরো দিয়ে দেয় এবং টি এর উপর একটা জিরো দিয়ে দেয়। তুমি জানো কোনো কিছুর পাওয়ার যখন জিরো হয় তখন সেটা 1 হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে নো ডাইমেনশন মানে হচ্ছে কি, সবগুলোর উপর যেহেতু আমরা জিরো দিয়ে দিয়েছি, তাহলে আলটিমেটলি এখানে কোনো কিছু এটা শো করবে না। দ্যাট মিনস এম টু দি পাওয়ার জিরো মানে কি, এখানে কোনো ভর নাই। এল টু দি পাওয়ার জিরো মানে এখানে কোনো লেন্থ বা দৈর্ঘ্য নেই। টি টু দি পাওয়ার জিরো মানে এখানে কোনো টাইম বা সময় নেই। তো এটাকে আমরা ইচ্ছা করলে নো ডাইমেনশনের একটা প্রকাশ হিসেবে ধরতে পারি। তো যখনই আমাদের এরকম কোনো একটা কনফিউশন তোমাদের দিয়ে দিবে যে মিউ এসের মাত্রা কোনটা, তখন তুমি সরাসরি বলতে পারবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মাত্রা। তার মানে এটা আসলে কোনো মাত্রা না বা কোনো ডাইমেনশন না। এখন এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা দেখতে পাচ্ছি, এর মানেরও একটা লিমিটেশন আছে। দ্যাট মিনস এর মানটা হয় হচ্ছে, আমি যদি এখানে লিখি মিউ এস, যেটা এর মানটা শুরু হয় হচ্ছে 0 থেকে, এবং 0 থেকে শুরু করে ওর সর্বোচ্চ মান হয়ে যায় হচ্ছে 1। তাই যদি হয় তাহলে আমরা এটাকে অন্যভাবেও প্রকাশ করতে পারি, মিউ এস যেটা সেটা বিলংস টু 0,1, তাই না? আমরা কিন্তু এভাবে এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি, বা কোনো একটা সেটের মাধ্যমে বা ডোমেনের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। এবং এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, যেহেতু মিউ এসটার মান হচ্ছে 0 সমান অথবা 0 চেয়ে বড় হয়, তার মানে 0 স্মলার দ্যান অর ইকুয়াল মিউ এস। এবং মিউ এস বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা 1 অথবা 1-এর চেয়ে ছোটো হয়, তার মানে মিউ এস স্মলার দ্যান অর ইকুয়াল 1। তো এটা হচ্ছে কি আমাদের এক ধরনের ম্যাথমেটিক্যাল প্রকাশ। তাহলে 0 থেকে 1-এর বেশিও হবে না, কমও হবে না আমাদের মিউ এসের মান। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এখানে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেখতে পাচ্ছি মিউ এস, এটা কিন্তু আমাদের এই যে এখানে বস্তুটা দেখতে পাচ্ছ, বস্তুটার তলের মধ্যে যে এরিয়া বা ক্ষেত্রফলটা আছে, ওই ক্ষেত্রফল বা এরিয়ার উপর কখনো নির্ভর করে না। তার মানে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কখনোই ডিপেন্ড করে না আমাদের এরিয়া বা ক্ষেত্রফলের উপর। তাহলে আমি যদি এখানে লিখি এরিয়া বা ক্ষেত্রফল তলের, এটার উপর কখনোই নির্ভর করবে না আমাদের এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। বাট আমাদের এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা যেটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা কি ম্যাটেরিয়ালের তৈরি। এটা কি প্লাস্টিকের তৈরি, নাকি লোহার তৈরি, নাকি কোনো একটা কাপড়ের তৈরি। তো যেই ম্যাটেরিয়ালেরই হোক না কেন, তার উপর কিন্তু আমাদের এখানে মিউর মানটা নির্ভর করে। এবং একই সাথে আমাদের এই যে বস্তুটাকে আমি রেখেছি এখানে, ওর অবস্থাটা কিভাবে আছে সারফেসের উপর, তার উপরেও কিন্তু আমাদের এখানে মিউ এসের মানটা নির্ভর করে। দ্যাট মিনস আমাদের এখানে সারফেসের সাথে বস্তুটা খুব পিচ্ছিল অবস্থা আছে, নাকি খুব রাফ বা মানে শুষ্ক অবস্থা আছে, কিংবা বলা যায় ড্রাই বা শুষ্ক অবস্থা, বা বলা যায় ভেজা অবস্থা আছে। এই সমস্ত অবস্থার উপর কিন্তু মিউ এসের মানটা নির্ভর করে। যেমন বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, দেখো মিউ এসের দিকে যদি তাকাও, তুমি দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমাদের এখানে ঘর্ষণ বলের মানটা আছে। তার মানে যে জিনিসটার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বেশি, আমি বলতে পারি সেই জিনিসটা বেশি পরিমাণ আমাদেরকে ঘর্ষণ বল উপহার দিতে পারে। বা কোনো একটা বস্তুর জন্য যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা অনেক বেশি হয়, অনেক বেশি মানে হচ্ছে কি 1-এর কাছাকাছি যদি হয়, তাহলে আমি বলতে পারি ওই বস্তুটা যেই মানে সীমান্তিক ঘর্ষণ তৈরি করবে বা লিমিটিং ফ্রিকশন তৈরি করবে, তার মানও কী হবে, অবশ্যই বেশি হবে। কেননা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে মিউ এস যেটা, বা বলা যায় এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা সরাসরি কিন্তু এফ এসের সমানুপাতিক। দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণের সমানুপাতিক। এই জন্য আমি বলতে পারি যখন কোনো একটা তল অনেক পিচ্ছিল হবে, আমি তেল দিয়ে যখন অনেক পিছলা করে দেবো কোনো একটা তলকে, বা খুব স্মুথ বা মসৃণ করে দেব, তখন কিন্তু আমাদের ঘর্ষণ বলটা কমে যাবে। এবং ঘর্ষণ বল যখন কমে যাবে, তার মানে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি কমে যাবে। এই জন্য বলতে পারি আমাদের তলের যে প্রকৃতি বা অবস্থা, সেটা পিচ্ছিল আছে, নাকি হচ্ছে শুষ্ক আছে, নাকি স্মুথ বা মসৃণ আছে, তার উপর কিন্তু আমাদের এখানে মিউ এসের মানটা নির্ভর করে। এখন এখানে মিউ নিয়ে যেহেতু এত কথাবার্তা, চলো আমরা এখন দুইটা মিউ দেখে ফেলি। মিউ মানে হচ্ছে আমরা দুইটা বিড়াল দেখে ফেলি। কেন আমরা বিড়াল দেখলাম? কারণ তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো বিড়াল, তারা একটা চালের উপর বসে আছে, এবং চালটা হচ্ছে একটু ঢালু করা। তার মানে ঢালু চালের উপর যখন বিড়াল বসে থাকে, তখন তারা কিন্তু গড়িয়ে পড়ার একটা পসিবিলিটি থাকে তাদের। বাট আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটো বিড়াল বসে আছে, এবং দুইটা বিড়ালের জন্যই কিন্তু আলাদাভাবে দুইটা মিউ কাজ করবে। তুমি ধরে নাও এই বিড়ালের জন্য আমাদের একটা এক্সট্রা মিউ কাজ করবে, সেটা হচ্ছে মিউ এস 1, এবং এই বিড়ালের জন্য তুমি ধরে নাও আলাদা একটা মিউ কাজ করবে, দ্যাট মিনস মিউ এস 2। মিউ এস 1 মিউ এস 2 মানে হচ্ছে কি ওদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে ওরা যে স্থিরভাবে বসে আছে, সেই স্থিরভাবে বসে থাকার জন্য তাদের উপর একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করে। এবং এই স্থিতি ঘর্ষণ বল কাজ করার জন্য আমি বলতে পারি তার মানটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণভাবে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে। তুমি যদি বলো যে আমাদের এখানে প্রথম বিড়ালটার জন্য
μs1 এর মানটা যদি μs2 এর চেয়ে বেশি হয় তাহলে আমি বলতে পারবো আমাদের প্রথম বিড়ালটা বেশি স্টেবল। তার মানে যে বিড়ালটার মধ্যে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা বেশি থাকবে সেই বিড়ালটা কিন্তু সহজে পিছলে পড়বে না, বা বলা যায় সেই বিড়ালটা হচ্ছে খুব স্টেবলভাবে থাকবে কোনো একটা হেলানো তলে। তো তুমি তাই দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ 2 নম্বর বিড়াল যেটা, সেকেন্ড যে বিড়ালটা, এটা আস্তে আস্তে নিচের দিকে স্লাইড করে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তার মানে অবশ্যই দ্বিতীয় বিড়ালের জন্য কি হয়েছে, মিউর মান কম। তার মানে দ্বিতীয় বিড়ালটা দেখতে বড়সড় হলেও তার মধ্যে মিউর মানটা কিন্তু কম, দ্যাট মিন্স আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কম। বাট প্রথম বিড়ালটা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু মিউর মানটা অনেক বেশি, এজন্য সে খুব উপরে, মানে মোটামুটি উপরে সে হচ্ছে বসে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ক্যাট, আর এটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ক্যাট। তাহলে সবসময় মনে রাখবে যার মিউ বেশি সে বেশি স্টেবল, যার মিউ কম সে কম স্টেবল। তার মানে তোমাদের চালের মধ্যে যদি 2টা বিড়াল থাকে, একটা বিড়াল আরেকটা বিড়ালের সাপেক্ষে যদি পড়ে যেতে শুরু করে তাহলে বুঝবে যে বিড়ালটা পড়ে যাচ্ছে তার আসলে মিউ কম, আর যে বিড়ালটা দাঁড়িয়ে আছে বা স্টেবল হয়ে আছে তার মিউ বেশি। এবার আমরা তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের প্রয়োগকৃত বল এবং ঘর্ষণ বলের গ্রাফ। এর মানে হচ্ছে কোনো একটা বস্তু স্থির থাকা অবস্থায় আমরা ওই বস্তুর উপর যে পরিমাণ বল অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের প্রয়োগকৃত বল, এবং তার বিপরীতে আমাদেরকে যে পরিমাণ ঘর্ষণ বল পেতে হয়েছে সেটা হচ্ছে সাধারণ ঘর্ষণ বলের গ্রাফ। তো এখন দেখো আমরা এখানে এক্স অক্ষ বরাবর আমাদের অ্যাপ্লাইড ফোর্স, বা বলা যায় আমরা যে বলটা অ্যাপ্লাই করেছি কোনো একটা বস্তুর উপর সেই বলটাকে আমরা ইউজ করেছি। তো অ্যাপ্লাইড ফোর্সটাকে এখানে নিউটন ইউনিটে দেওয়া হয়েছে, তার মানে এটাই হচ্ছে কি আমাদের এখানে সেই অ্যাপ্লাই করা ফোর্স বা প্রয়োগকৃত বল। এবং অয় অক্ষ বরাবর আমরা যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মিন্স আমাদের এফ পরিমাণ বল, যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ বল বলতে পারি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যতটুকু পরিমাণ বল অ্যাপ্লাই করব কোনো একটা বস্তুর উপর, ঠিক বিপরীত দিকে সমপরিমাণ বলে আমাদের স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে। এখানে কিন্তু তাই ঘটছে, তুমি দেখতে পাচ্ছ 0 থেকে একদম যাত্রা শুরু হয়েছে। যখন আমাদের অ্যাপ্লাইড ফোর্স ছিল কথার কথা 1 নিউটন, তখন আমরা এই লাইন বরাবর দেখতে পাচ্ছি ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মিন্স ঘর্ষণ বলটাও কি 1 নিউটনই হচ্ছে। যখন আমাদের 2 নিউটন বল প্রয়োগ করেছি আমাদের এখানে ঘর্ষণ বলটা এই পয়েন্টে 2 নিউটন হয়েছে। যখন আমরা ধরো 3 নিউটন ইউজ করেছি তখন আমাদের ঘর্ষণ বলটা এই জায়গাটাতে 3 নিউটন হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োগকৃত বলের সমান পরিমাণ বল কিন্তু আমরা এখানে পাচ্ছি বিপরীত দিকে কাজ করে স্থিতি ঘর্ষণ বল হিসেবে। বাট যখন তুমি ধরে নাও যে 3 নিউটনটা হচ্ছে আমাদের এখানে একটা ম্যাক্সিমাম মান, যে মানের পর আমাদের বস্তুটা আর স্থির থাকতে পারে না, তার মানে এটাই হচ্ছে কি আমাদের এখানে লিমিটিং ফ্রিকশন, বা আমরা বলতে পারি সীমান্তিক ঘর্ষণ বলের মান। তাহলে সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশনটা এখানে কোথায় কাজ করবে, ঠিক এই পয়েন্টটাতে কাজ করবে। এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা সর্বোচ্চ ঘর্ষণ বল যেটা কোনো একটা তল কোনো একটা বস্তুকে অ্যাপ্লাই করতে পারে। তাহলে আমাদের এখানে গ্রাফটা কিসের গ্রাফ, এটা একটা সরলরৈখিক গ্রাফ বা লিনিয়ার গ্রাফ, যেটার জন্য আমি দেখতে পাচ্ছি যে এফ সরাসরি কার সমানুপাতিক, এফ এর সমানুপাতিক। এফ হচ্ছে বড় হাতের এফ যেটা হচ্ছে প্রয়োগকৃত বল, আর ছোট হাতের এফটা হচ্ছে কি আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল। এখন এই স্থিতি ঘর্ষণ বলের যে ম্যাক্সিমাম মান সেটাই কি সীমান্তিক ঘর্ষণ, তার মানে এখানে 3 নিউটনের যে মানটা এটা আসলে এফ এস হিসেবে কাজ করে। তাহলে মনে রাখবে এফ ধারা বা ছোটো হাতের এফ ধারা আমি এখানে স্থিতি ঘর্ষণ বলকে বুঝিয়েছি যার মানটা হচ্ছে পরিবর্তন হয়, বাট এফ এস এর মান কখনোই পরিবর্তন হয় না। এটা হচ্ছে কোনো একটা বস্তুর জন্য সর্বোচ্চ যে ঘর্ষণ বলটা কাজ করে স্থিতি ঘর্ষণ বল তার মান বা লিমিটিং ফ্রিকশনের মান। তো এখন আমরা এখানে এই গ্রাফটাকে আরেকটু সুন্দরভাবে দেখতে পারি। পাশে খেয়াল করে দেখো আমরা এখানে সরাসরি মান নিয়ে এসেছি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণের একটা মান ছিল, দ্যাট মিন্স আমাদের এফ এস এর একটা মান ছিল যেটা হচ্ছে মিউএস ইন্টু এন, এবং সেই মানটা আমরা এখানে লিখেছি। আর আমরা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটাও সরলরৈখিক গ্রাফ, এবং এটা এমন একটা সরলরৈখিক গ্রাফ যেখানে প্রতিটা মান সমান ও বিপরীতমুখী। দ্যাট মিন্স আমি যদি বলি যে এই সম্পর্কটা আসলে সমানুপাতিক, যে তা না, এই সম্পর্কটা সমানকে নির্দেশ করে। দ্যাট মিন্স আমাদের এখানে প্রয়োগকৃত বলের মান যা, স্থিতি ঘর্ষণ বলের মানও কি তা। তার মানে এটা হচ্ছে আসলে সমানুপাতিক গ্রাফের পাশাপাশি এমন একটা গ্রাফ যার মধ্যে আমি দেখতে পাচ্ছি সমান মান এখানে কাজ করে। তাহলে তুমি দেখো আমাদের এখানে এফ এবং এফ এর মানটা সমান, দ্যাট মিন্স আমাদের প্রয়োগকৃত বলের মানটা এবং হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের মানটা সমান। কিন্তু আমি যদি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে তাদের মান কিন্তু সমান ও বিপরীতমুখী হবে, কেননা তুমি দেখেছো আমরা যেখানে বা যেদিক দিয়ে বলটা প্রয়োগ করব তার বিপরীত দিক দিয়ে কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে। এই জন্য তুমি যদি ভেক্টরের মাধ্যমে এটাকে প্রকাশ করতে চাও তাহলে সিম্পলি পেছনে একটা এখানে মাইনাস দিতে হবে, তা না ছাড়া কিন্তু এটাকে প্রকাশ করা যাবে না। তার মানে মান হিসেবে আমরা ইকুয়াল লিখতে পারি, বাট ভেক্টরের ক্ষেত্রে আমাদের দিকের কথাটাও চলে আসে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের ঘটনা, এই জন্য আমাদের এখানে স্ট্যাটিক লেখাটা আছে। এবং এখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ গ্রাফে, সেটা হচ্ছে মিউ কে ইন্টু এন। তো মিউ কে ইন্টু এন হচ্ছে কি, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তাও একটু ছোট্ট করে বলে রাখি যে যখন আমাদের বস্তুটার উপর আমরা এমন একটা বল প্রয়োগ করব যার মানটা হচ্ছে
সীমান্তিক ঘর্ষণ মানের চেয়ে বেশি, দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশনের চেয়ে বেশি, ওই মুহূর্তটাতে কিন্তু বস্তুটা আর স্থির থাকবে না, সে হচ্ছে চলা শুরু করবে। আর বস্তুটা যখন চলাচল শুরু করবে তখন বস্তুর তল এবং পৃষ্ঠ যেটা, দ্যাট মিনস যার উপর বস্তুটা দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাদের মধ্যে কিন্তু আরেকটা ঘর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা গতীয় ঘর্ষণ বল বলে থাকি। দ্যাট মিনস ওটাকে আমরা এফকে দিয়ে প্রকাশ করি, এবং ওই গতীয় ঘর্ষণ বলের মানটা কিন্তু আমাদের এই সীমান্তিক ঘর্ষণ বলের মানের চেয়েও বেশি হবে না, কম হবে। এই জন্য আমি দেখতে পাচ্ছি ওর রেঞ্জটা হচ্ছে নিচে, আর এখানে গতীয় মানে স্থিতি ঘর্ষণ বলের যে লিমিটিং ফ্রিকশন তার রেঞ্জটা হচ্ছে উপরে। তো এটা আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব, জাস্ট এখানে এতটুকু জেনে রাখো, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল হিসেবে কাজ করে। এই গ্রাফ থেকে তুমি তাহলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে প্রয়োগকৃত বল বা এফের মানটা আমাদের স্থিতি ঘর্ষণ বলের মানে যেহেতু সমান, তার মানে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা কাজ করবে সেটা অবশ্যই কী হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করবে। তাহলে সবসময় মনে রাখবে, যখন আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, সেই বল এবং ওই বস্তুর উপর পেছনের দিকে যে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, তাদের যে গ্রাফটা হবে সেই গ্রাফের মধ্যে আমরা এক্স অক্ষের সাপেক্ষে সেটাকে 45 ডিগ্রি পাবো, অথবা তুমি বলতে পারো এটা ওয়াই অক্ষের সাপেক্ষেও কি 45 ডিগ্রি কোণে কাজ করবে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কেননা হুট করে তোমাদেরকে কিন্তু এমসিকিউতে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে দিতে পারে, তখন তোমাদের মানে খুব সমস্যা হয়ে যাবে যে এটা আসলে কত অ্যাঙ্গেল ছিল। এটা কিন্তু 60 ডিগ্রিও না, 30 ডিগ্রিও না, বা কম বেশিও না, এটা ঠিক একজ্যাক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে এটা কাজ করবে, এর কমও হবে না, বেশিও হবে না। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বলে, সেটা হচ্ছে যদি তুমি কখনো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে কোনো একটা গ্রাফ আঁকো, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং তুমি এমন একটা গ্রাফ পেলে যেটা হচ্ছে সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, তখন তোমার বুঝে নিতে হবে ওই গ্রাফের মধ্যে আমাদের যে দুটো বস্তুর মধ্যে বা দুটো কোয়ান্টিটি বা দুটো রাশির মধ্যে যে সম্পর্কটা দেওয়া হয়েছে, ওই দুটো রাশির সম্পর্কটা হচ্ছে সমান। দ্যাট মিন্স একটার মান যদি 2 হয় আরেকটার মানও 2 হবে, একটার মান যদি 5 হয় আরেকটার মানও 5 হবে। এখানেও কিন্তু তাই দেখতে পাচ্ছ, আমাদের এখানে প্রয়োগকৃত বল এফ যখন 1 নিউটন, তখন আমাদের স্থিতি ঘর্ষণ বল কি 1 নিউটন, আবার প্রয়োগকৃত বল যখন 2 নিউটন, স্থিতি ঘর্ষণ বল কি 2 নিউটন। তার মানে এই ধরনের কোয়ান্টিটি বা রাশির যখন মান কাজ করবে, তখন আমাদের স্পষ্ট বুঝতে হবে ওদেরকে নিয়ে যদি আমি একটা গ্রাফ তৈরি করি এক্স ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওই গ্রাফটা অবশ্যই 45 ডিগ্রি কোণ করে থাকবে এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। তো এবার তাই যদি হয়, তাহলে চলো আমরা অনেকগুলো কনসেপ্ট দেখবো স্থিতি ঘর্ষণের জন্য, যার মধ্যে প্রথম কনসেপ্টটা হচ্ছে এটা, যদি কোনো একটা বস্তু কোনো একটা ব্লকের মধ্যে এভাবে চুপচাপ বসে থাকে, তাহলে তার উপর আমরা বলতে পারি দুইটা বল কাজ করে, একটা হচ্ছে ওজন বল নিচের দিকে কাজ করে, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে। বাট আমাদের তো হচ্ছে ধরো এভাবে দেখতে ভালো লাগছে না, আমরা করলাম কি, আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে পেছনে হালকা করে ধাক্কা দিলাম, দ্যাট মিনস এফ বলে আমরা পেছনে ধাক্কা দিলাম, সাথে সাথে আমাদের এখানে একটা লিমিটিং না, এখানে সাথে সাথে একটা স্থিতি ঘর্ষণ বল তৈরি হয়ে যাবে এফএস। এবং তুমি জানো এই এফএসটা কোন বরাবর কাজ করে, আমি হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই এফএসটা আমাদের এখানে কাজ করে সরাসরি তল বরাবর, দ্যাট মিনস এই তল বরাবর আমাদের এখানে এফএসটা কাজ করবে। তো তাই যদি করে, দেখো এখানে অনেক কিছু আছে বোঝার, আমরা কিন্তু কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, এখানে আমাদের অনেক কিছু বুঝতে হবে। ফার্স্ট কথাটা হচ্ছে, যখন আমাদের এফএস পরিমাণ বলটা কাজ করবে, এটা কিন্তু এই সারফেসটা এই বস্তুর উপর অ্যাপ্লাই করে, কেননা আমরা কিন্তু বস্তুর উপর বল প্রয়োগ করেছি এফ, এবং বস্তুর উপর যেহেতু এফ পরিমাণ বল এদিক বরাবর প্রয়োগ করেছি, তার মানে আমাদের বস্তুটা যে সারফেস বা যে তলের উপর বসে আছে, সে বস্তুটার উপর এফএস পরিমাণ বল পেছনের দিকে অ্যাপ্লাই করবে। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে এফ যে বলটা, এটাও বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়েছে, এবং এফএস যে বলটা, এটাও কিন্তু বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এফ বলটা অ্যাপ্লাই করেছি হচ্ছে আমাদের হাত দিয়ে অথবা কোনো একটা দড়ি বা সুতার মাধ্যমে, আর এফএস বলটা হচ্ছে সারফেস ওই বস্তুটার উপর অ্যাপ্লাই করেছে। তার মানে এই দুটো বল ওই বস্তুটার উপর অ্যাপ্লাই করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে। তাহলে ওই বস্তুটা কি বসে থাকবে চুপচাপ? না, সে কিন্তু বসে থাকবে না। সে করবে কি, সে এই সারফেসের উপর আলাদা একটা বল প্রয়োগ করবে। তাহলে দেখো সে কী করবে, সেই সারফেস বরাবর আলাদা একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে এফএসের সমান ও বিপরীতমুখী। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে প্রথমে এই সারফেসটা বস্তুর উপর এফএস পরিমাণ একটা বল প্রয়োগ করেছে, এটাকে আমরা অ্যাকশন বলতে পারি বা ক্রিয়া বলতে পারি। পরবর্তীতে এই বস্তুটা কিন্তু আমাদের এই সারফেসের উপর বিপরীত দিকে এফএস পরিমাণ বল প্রয়োগ করবে, এবং এটাকে আমরা রিয়াকশন বলতে পারি বা প্রতিক্রিয়া বলতে পারি। তার মানে আমাদের এখানে দুইটা এফএস কাজ করবে, কখনো কিন্তু একটা এফএস কাজ করবে না। এবং তোমরা অনেক সময় যেটাকে ভুল করো, সেটা হচ্ছে তোমরা এফ বল এবং এফএস বল এই দুটোকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলো, বা বলো যে অ্যাকশন এবং রিয়াকশন বলো, যেটা সম্পূর্ণ ভুল।
নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে অ্যাকশন এবং রিয়াকশন অবশ্যই ভিন্ন বস্তুতে কাজ করবে। বাট দেখতে পাচ্ছি আমাদের এখানে এফ পরিমাণ বল, এটা আমরা প্রয়োগ করেছি হাত দিয়ে বস্তুটার উপর। এফএস পরিমাণ বল, সেটা আমরা সারফেস থেকে পাচ্ছি বস্তুটার উপর। তার মানে এই দুটো বলে কি বস্তুর উপর কাজ করছে। তার মানে এম ভরের এই বস্তুটা যদি হয়, তার উপর এই দুটো বল কাজ করছে। তার মানে এটা কখনোই কি হবে না, অ্যাকশন রিয়াকশন হবে না। তার মানে অ্যাকশন রিয়াকশন কোনটা হবে? অ্যাকশন রিয়াকশন হবে হচ্ছে দুপাশে দুটো যে এফএস কাজ করছে তারা। তুমি এটাকে FS1 ধরতে পারো, এটাকে তুমি FS2 ধরতে পারো। তাহলে আমি বলতে পারি FS1 এবং FS2 এই দুটো বল হচ্ছে একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে কাজ করে। এবং তুমি যখন বস্তুটাকে টান দিবে বা ধাক্কা দিবে, বস্তুটা কিন্তু তোমার দিকে বা তোমার বিপরীত দিকে আসলে একটা টান বা ধাক্কা দিবে। এটা হচ্ছে কি এফ বল। তার মানে আমাদের এখানে বস্তুটাকে আমি যে দিক দিয়ে ধাক্কা দিচ্ছি, তার বিপরীতে বস্তুটা আমাদের হাতের মধ্যে বিপরীত দিকে একটা ধাক্কা দিবে। তো এখানে এফ বল দুটো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। তার মানে আমি বলতে পারি, আমরা যদি বস্তুটাকে F1 বলে ধাক্কা দিই, বস্তুটা যদি আমাদের পেছনের দিকে হাতের মধ্যে F2 বলে ধাক্কা দেয়, তাহলে আমি বলতে পারি F1 এবং F2 এরা হচ্ছে এখন এখানে ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে কাজ করে, বা বলা যায় অ্যাকশন রিয়াকশন হিসেবে কাজ করে। তাহলে তোমাকে বুঝতে হবে এরকম একটা বস্তুর উপর আসলে 4টা বল কাজ করে, নট 2টা বল। এবং 4টা না, আসলে 6টা বল কাজ করে। কেননা নিচে বরাবর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওজন বল কাজ করছে, উপর বরাবর হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে টোটাল 6টা বল কাজ করে কোন একটা ব্লক যখন স্থিরভাবে কোন একটা জায়গায় বসে আসে তার উপর, মানে হচ্ছে বসে থাকে যদি তার উপর। তো এই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে এখান থেকে আমরা কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটু মার্ক করে দিচ্ছি। দেখো আমাদের এখানে F1 এবং F2 এরা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তারপরে FS1 FS2 এরা হচ্ছে আমাদের এখানে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এবং মজার কাহিনী হচ্ছে কি, তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেল নিয়ে যায়। দেখো বস্তুটাকে যখন এই সারফেসটা একটা নির্দিষ্ট বলে ধাক্কা মারে, সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা FN লিখেছি, অথবা শুধুমাত্র N দিয়ে এটাকে প্রকাশ করা যায়, কোনো সমস্যা নেই। তার মানে আমি এখানে নতুন একটা বলের সন্ধান পাচ্ছি, সেটা হচ্ছে FN। এবং এই বলটা আসলে এই বস্তুটা যে সারফেস বা ভূমির উপর বসে আছে, সেই ভূমিটা বস্তুর উপর কাজ করছে। তার মানে এই FN বলটা, আমি এটাকে FN1 ধরি। দেখো তাহলে FN যে 1 বলটা, এটা আসলে বস্তুর উপর ভূমির কাজ করা বল, বা বস্তুর উপরে সারফেসের কাজ করা বলটা। এবং বস্তুটাও কিন্তু চুপচাপ বসে থাকবে না, সে হচ্ছে এই ভূমিটার উপরও সেম সমান ও বিপরীতমুখী একটা বল ক্রিয়া করাবে। দ্যাট মিনস এটাকে তুমি ধরতে পারো FN2। তাহলে তুমি যদি এটাকে FN2 বল হিসেবে ধরো, তাহলে আমি বলতে পারি FN1 এবং FN2 এরা আসলে রিয়েল ক্রিয়া প্রতিক্রিয়া বল। তার মানে আমাদের এখানে প্রতিক্রিয়া বল এবং ওজন এরা কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া বল হয় না, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তার মানে এখানে FN1 হচ্ছে কি এই বস্তুর উপর সারফেস যে বল কাজ করাচ্ছে সেটা, আর FN2 যেটা, সেটা হচ্ছে এই বস্তুটা যখন বিপরীতভাবে সারফেসের উপর যে বলটা কাজ করাবে সেটা। তার মানে এখানে FN1 এবং FN2 এরা হচ্ছে অ্যাকশন রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া বল। এবং এখানে বাকি থাকলো FG বা ওজন বল। তার মানে এখানে FG বা ওজন বল যেটা, সেটা সম্পূর্ণ একটা আলাদা বল। কেননা পৃথিবী তার কেন্দ্র থেকে FG বলে বস্তুটাকে টানছে, তো ওর সাথে কারো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, আমাদের এখানে ওজন বলের সমান করেই কিন্তু এই ফোর্সগুলো, দ্যাট মিনস নর্মাল ফোর্সগুলো কাজ করে। তার মানে FN1 FN2 এই প্রতিক্রিয়া বলগুলোর যে মান, সেটা কিন্তু ওজন বলের সমানই হয়। তাহলে কোনো একটা বস্তুকে আমি যখন খুব সামান্যভাবে টান দিব বা ঠেলবো, তখন এই বস্তুর উপর টোটাল 7টা বল কাজ করে, যেখানে F2 F1 FS2 FS1 FN1 FN2 এবং FG এরকম 7টা বল কাজ করবে। তো এর মধ্যে থেকে 3টা করে আমরা এখানে জোড়া পাচ্ছি, যারা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বা অ্যাকশন রিয়াকশন হিসেবে কাজ করে। তো এখন এই যে বস্তুটাকে আমরা এখন দেখতে পাচ্ছি, যে বস্তুটা কিন্তু স্টেবল আছে, তাই না, স্থির অবস্থায় আছে। তার মানে আমাদের এখানে অবশ্যই স্থিতি ঘর্ষণ কাজ করে। তাহলে স্থিতি ঘর্ষণ যদি কাজ করে, আমরা এখানে ঘর্ষণ বলটা নিতে পারি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বলটা কী ছিল, FS1 ছিল। তো তুমি FS1টাকে শুধুমাত্র FSও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং FS যেটা, সেটা আসলে লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ বল হিসেবে কাজ করে। তাহলে আমরা কোনো একটা বস্তুর উপর সর্বোচ্চ যে সীমান্তিক ঘর্ষণ বলের মান পাবো, তার মানটা আমরা পেয়েছিলাম সূত্র অনুসারে, যেটা ছিল কি μs/n। তাহলে দেখো আমি এখানে একটু মার্ক করে দিই। আমি এখানে μs হিসেবে যাকে ধরেছি, সে আসলে কে ছিল, সে ছিল আসলে এটা। দ্যাট মিনস এই যে আমি এখানে হলুদ কালারে মার্ক করে দিয়েছি। তাহলে FS1 যেটা, সেটাকে আমরা শুধুমাত্র FS হিসেবেও প্রকাশ করতে পারি। তো তাই যদি হয়, তাহলে আমরা এখানে সূত্রটা পাচ্ছি, FS = কী হবে, μs/n। এর মান হচ্ছে প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বলের মানটা কার সমান, অবশ্যই ওজনের সমান। তার মানে এখানে প্রতিক্রিয়া বল n বলতে আমি যাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে FN1 হিসেবে কাজ করে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে FN1 যেটা, এই বলটা আসলে আমাদের এখানে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে। তো তাই যদি হয়, তাহলে আমরা এটার বলের মান কী পাবো, অবশ্যই ওজন বলের সমান পাবো। কারণ আমি বলেছিলাম আমাদের এখানে প্রতিক্রিয়া বলের মান যা হবে
অবশ্যই ওজন বলের মানও কি তাই হবে, যেহেতু বস্তুটার ভর হচ্ছে আমাদের এখানে m, তা আমরা এখানে ওজন বলটাকে F মানে mg হিসেবে লিখতে পারি। তো তাই যদি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে ফর্মুলা, এবং এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে সব সময়ের জন্য এবং ম্যাথ করার জন্য। এখন তুমি যদি এই সিস্টেমটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাও তাহলে তোমাকে কেবলমাত্র 4টা ফোর্স নিয়ে কাজ করতে হবে, আর বাকি ফোর্সগুলো নেওয়ার দরকার নেই। যেমন ধরো আমরা এই বস্তুটাকে একটা নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দুর মাধ্যমে কল্পনা করে থাকি ফ্রি বডি ডায়াগ্রামে, এবং তারপরে ধাপটা হচ্ছে কি আমরা অস্পর্শ বলটাকে দেখা, দ্যাট মিনস এখানে ওজন বলটা হচ্ছে কি অস্পর্শ বল, যেটাকে আমরা এফজি দিয়ে প্রকাশ করেছি। তারপর এটা দেখানোর পর তার বিপরীত দিকে আমরা প্রতিক্রিয়া বলটা দেখাবো, দ্যাট মিনস আমরা কিন্তু সব বল দেখাবো না, বেসিক 4টা বল এখানে দেখাবো। তো উপরের দিকে আমি দেখতে পাচ্ছি এফএন পরিমাণ একটা প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স কাজ করছে। তারপর আমরা বস্তুটাকে একটা সাইডে ধাক্কা মেরেছিলাম, সেটা হচ্ছে F1 বলে। তো F1 বলে ধাক্কা মারার পরও কিন্তু বস্তুটা নড়ছিল না, তার মানে এটা একটা ফ্রিকশন মানে স্থিতি ঘর্ষণের উদাহরণ। এবং আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতে কিন্তু আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, যেটার মান আমরা দেখেছিলাম হচ্ছে Fs ছিল। আমরা পরবর্তীতে এটাকে Fs1 বানিয়েছি, এবার সমস্যা নেই, তুমি এটাকে Fs হিসেবে ধরতে পারো। তাহলে Fs যেটা সেটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণের মান। তো তাই যদি হয় তোমরা এইভাবে একটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে পারো, কোনো সমস্যা হবে না। আর তুমি এখানে এফ অফ এন এর বদলে এনও ইউজ করতে পারো, আবার এফ অফ জি এর বদলে তুমি ডব্লিউ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাই যদি হয় আমাদের এখানে কনসেপ্ট 1, তাহলে চলো আমরা এখন দ্বিতীয় কনসেপ্টটা দেখে ফেলি। তো আমাদের 2 নম্বর কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করলাম কোনো একটা ব্লকের উপর, এবং সেটা কোনো একটা দেয়ালে স্থিরভাবে রইল। তার মানে আমি এখানে একটা দেয়ালের মধ্যে এমনভাবে এই ব্লক বা বস্তুটাকে রেখেছি যেখানে বস্তুটার ভর হচ্ছে এম, এবং এই বলটা প্রয়োগ করাতে সে যখন দেয়ালটাকে চেপে ধরে রেখেছে তখন বস্তুটা আর নড়ছে না, দ্যাট মিনস সেটা নিচেও পড়ছে না বা গড়িয়েও পড়ছে না। তাহলে আমি বলতে পারি এরকম একটা কেসের জন্য আমাদের এখানে কি কি বল কাজ করবে বা ঘর্ষণ বলটা কিভাবে কাজ করবে খেয়াল করে দেখো। আমি কিন্তু এফ বলটাকে সরাসরি হরিজন্টাল বরাবর বা অনুভূমিক বরাবর অ্যাপ্লাই করেছি নির্দিষ্ট একটা দিকে, দ্যাট মিনস বস্তুর উপর। তাহলে বস্তুটার উপরেও কি দেয়াল একটা বল প্রয়োগ করবে? তুমি দেখতে পাচ্ছ, আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিই। আমাদের এখানে এই বস্তুটা এবং এই দেয়ালটা, এদের মাঝে কিন্তু একটা সারফেস দেখা যাচ্ছে, দ্যাট মিনস পৃষ্ঠতল দেখা যাচ্ছে। এবং তুমি জানো যেখানে দুইটা বস্তু একে অপরের সাথে পৃষ্ঠতলের মাধ্যমে যুক্ত থাকবে তখন একটা বস্তুর উপর আরেকটা বস্তু পৃষ্ঠতল বরাবর লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে। তাহলে আমি যখন এফ বলে বস্তুটাকে সামনের দিকে ঠেলছি তখন দেয়ালটাও কিন্তু ঠিক অভিলম্ব বরাবর বা লম্ব বরাবর এই পৃষ্ঠতলের সাথে একটা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে। তাহলে প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্সের যে দিকটা সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাইড ফোর্স বা প্রদত্ত যে বলটা আমি অ্যাপ্লাই করেছি তার বিপরীতে কাজ করবে। এখন এখানে সমস্যা হচ্ছে কি বস্তুর ওজন নিয়ে। তুমি দেখতে পাচ্ছ ঠিক নিচ বরাবর কিন্তু আমাদের এখানে ওজন বলটা কাজ করে। তাহলে ওজন বলের যে মানটা, সে মানটা কি হবে? অবশ্যই এমজি হবে। তোমরা জানো ওজন মানে হচ্ছে কি ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তো এই ওজনের জন্য বস্তুটা কিন্তু নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে। যখনই সে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে তখন বস্তুটাকে এই তলের মধ্যে পেছন দিয়ে একটা নির্দিষ্ট বল কাজ করবে, সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তার মানে এই ঘর্ষণ বলটা ঠিক এই তল বরাবর উপরের দিকে এখন কাজ করবে। তার মানে আমি একটু ঘর্ষণ বলটাকে হাইলাইটার দিয়ে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই তলটা যখন নিচে পড়া শুরু করবে মানে বস্তুটা, তখন তল বরাবর বা দেয়ালের যে তলটা আছে এই তল বরাবর বিপরীত দিকে একটা বল কাজ করবে। এটাই হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল। তার মানে এটাকে আমরা লিমিটিং যেই ফ্রিকশনটা আছে ওর মানে লিখতে পারি, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের মানে লিখতে পারি, মানে সর্বোচ্চ ঘর্ষণ বল লিখতে পারি। তো এখন আমি বলেছিলাম বস্তুটা কিন্তু স্থির আছে, তার মানে বস্তুটা নিচে পড়বে না, তার মানে বস্তুটার বেগ হচ্ছে কি শূন্য। তাহলে বস্তুটার বেগ যখন শূন্য থাকবে তখন অবশ্যই বুঝতে পারছি এমজি এর মান এবং এফএস এর যে মান এরা অবশ্যই সমান হতে হবে। তাহলে আমি এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি, আমাদের এই বস্তুর জন্য সীমান্তিক যে ঘর্ষণ বলের মান সেটা অবশ্যই বস্তুর ওজনের সমান হতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যে প্রদত্ত বলটা অ্যাপ্লাই করেছি বস্তুর উপর তার মানটা অবশ্যই প্রতিক্রিয়া বলের সমান হবে। তার মানে এখানে এফ হচ্ছে কি আমাদের হাত দিয়ে প্রয়োগ করা বল, এবং এন হচ্ছে আমাদের এখানে দেওয়ালটা বস্তুর উপর যে বলে কাজ করেছি সেই বলটা। এখন দেওয়াল যেহেতু বস্তুর উপর প্রতিক্রিয়া বল দেখিয়েছে, বস্তুটাও কি একা একা বসে থাকবে না, সে কী করবে? সেও দেওয়ালের উপর একটা প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী অ্যাপ্লাই করবে, যেটার মান হচ্ছে কি এন।
বাট আমরা এই জিনিসটাকে ইগনোর করে ফেলি, তাই এই জিনিসটা আমাদের এখানে দরকার হয় না। তো মোটামুটি এই দুটোই হচ্ছে আমাদের এখানে সমীকরণ। এবং মজার বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু এফএসের যে মানটা সেটা কিন্তু জানি। তুমি জানো সীমান্তিক ঘর্ষণ বলের মানটা হচ্ছে কি মিউএস ইন্টু এন হয়। তার মানে এখানে আমরা যে এনটা ইউজ করব সেই এনের মানটা আসলে কি, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং এনের মানটা আমি দেখতে পাচ্ছি এফ এর সমান। তার মানে আমি উপরের ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি কি মিউএস ইন্টু এফ। তাহলে দেখতে পাচ্ছি একসাথে আমরা এই কেসের জন্য অনেকগুলো সূত্র পেয়ে গেলাম। তোমার এখানে ঘর্ষণ বল বা বলা যায় স্থিতি ঘর্ষণ বল, অথবা আমি বলতে পারি সীমান্তিক ঘর্ষণ বলের যে মানটা সেটা হচ্ছে বস্তুর ওজনের সমান, সেটাই হচ্ছে আবার মিউএস ইন্টু এন এর সমান, যেখানে মিউএস হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এন হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আবার এখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে আমাদের হাত দিয়ে অ্যাপ্লাই করা বলের সমান। তার মানে এখানে মিউএস ইন্টু এফ দ্বারা এটাকে আমরা প্রকাশ করতে পারি। তো বস্তুটা যখন এভাবে স্থির থাকবে তখন আপাতত এই কয়টা বল এই বস্তুর উপর কাজ করবে। এবং এর মধ্যে আমি যদি এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো কীরকম হবে, আমি পাশে আঁকি। তাহলে এই টোটাল বস্তুটাকে আমরা একটা ছোট্ট বিন্দুর মতো করে কল্পনা করব। যে বস্তুটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে অস্পর্শ বলটা অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস এম জি বা ওজন বলটা নিচের দিকে অ্যাপ্লাই করব। এবং উপরের দিকে যে বল কাজ করবে সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে এটা হবে আমাদের সীমান্তিক ঘর্ষণ বলের মান, দ্যাট মিনস এফএস এর মান। তাহলে এফএসটা এখন এই ক্ষেত্রে বস্তুটার উপরে কাজ করছে যাতে বস্তুটা নিচে পড়ে না যায়। তারপর বস্তুটাকে আমি একটা নির্দিষ্ট বল এফ বল দিয়েছি, অ্যাপ্লাই করেছি ঠিক এই বরাবর। তাহলে তুমি ঠিক এই বরাবর বস্তুটার উপর প্রয়োগকৃত বল এফটাকে দেখাবে। এবং যে দেয়ালের উপর আমরা বলটা প্রয়োগ করেছি ঠিক সে দেয়াল বরাবর বিপরীত দিকে আমরা এখানে একটা অভিলম্ব বল পাচ্ছি বা নর্মাল ফোর্স পাচ্ছি বা প্রতিক্রিয়া বল পাচ্ছি, যার মানটা হচ্ছে কি শুধুমাত্র এন। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্লক ডায়াগ্রাম বা বলা যায় ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানে আমরা কেবলমাত্র 4টা বল দ্বারা এই টোটাল বস্তুটাকে প্রকাশ করেছি। এবং এই 4টা বল যেহেতু পরস্পর সমান ও বিপরীতমুখীভাবে রয়েছে, তার মানে এই জন্য এই বস্তুটার উপর নিট বলটা শূন্য হবে বা বস্তুটা সাম্য অবস্থায় থাকবে বা রেস্ট অবস্থা থাকবে। তারপরে যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, এখানে একটা হেলানো তলের উপর কোনো একজন বস্তু মানে কোনো একটা বস্তু বসে আছে। তো এটা খুব সম্ভবত কোনো একটা পেঙ্গুইন, রাইট? তো পেঙ্গুইনটা একটা বাক্সের মধ্যে বসে আছে, তার মানে এখানে আমরা কিন্তু হেলানো তলের কনসেপ্টটা দেখতে পাচ্ছি। বাট আমি যখন তোমাদেরকে হেলানো তল পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা ঘর্ষণের কনসেপ্টটা আনি নাই। আর এখানে কেন আনলাম, তুমি ধরে নাও আমাদের এখানে পেঙ্গুইনটা যখন বাক্সের উপর বসে আছে কোনো একটা হেলানো তলের উপর, তখন এই টোটাল কন্ডিশনটা হচ্ছে স্টেবল বা স্থির। তার মানে এখানে কোনো বেগ কাজ করছে না, তার মানে ভি এর মানটা কি সম্পূর্ণ শূন্য। বেগ কাজ করছে না মানে হচ্ছে কি, মানে এই বস্তুটা বা এই পেঙ্গুইনের যে বাক্সটা সেটা নিচে স্লাইড করে পড়ে যাচ্ছে না। তো যখন নিচে স্লাইড করে পড়ে যাবে না তখন আমি বলতে পারি কি আমাদের বেগের মানটা শূন্য। দেখো এখানে আমাদের কী কী কন্ডিশন কাজ করে। এখানে যে কন্ডিশনগুলো কাজ করে আমি একটু দেখাচ্ছি। তুমি জানো যে একদম নিচ বরাবর যে এই বলটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, না ঘর্ষণ না, এটা হচ্ছে আমাদের ওজন বল। তাহলে ওজন বলটা সরাসরি নিচ বরাবর কাজ করে। তো এটাকে আঁকি আগে। আচ্ছা একটা কাজ করি, আমি একটু ভিন্ন কালার ইউজ করি। তো ঠিক এই পয়েন্ট থেকে আমি একটা ওজন বল এখানে কাজ করাবো। এবং তুমি একটা বস্তুকে যেভাবে রাখো না কেন ওজন বল সবসময় নিচ বরাবর কাজ করে। এবং এই বস্তুটার মধ্যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা যে তলের মধ্যে বসে আছে সে তল বরাবর ঠিক উপরের দিকে লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল বা এন কাজ করে। তো সেটাকে তোমরা বিভিন্ন বইতে কীভাবে দেখবে, তোমরা বিভিন্ন টেক্সট বইতে দেখতে পাবে এটাকে আসলে উপরের দিকে এভাবে কাজ করানো হয়েছে। তো আসলে এটা উপরের সারফেসে কাজ করে না, এটা আসলে একদম নিচের সারফেসে কাজ করে। তাও বই অনুসারে আমরা এটা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওজন বল যেটা, এটার দুইটা উপাংশ আসলে কাজ করবে। একটা উপাংশ হচ্ছে তোমার ধরো ঠিক এন বরাবর নিচের দিকে কাজ করবে, আর আরেকটা উপাংশ ধরো ঠিক এই বরাবর নিচের দিকে কাজ করবে। তার মানে আমরা এখানে দুইটা উপাংশের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক দেখতে পাবো। সম্পর্কটা হচ্ছে কি, তোমরা জানো যে আমাদের এখানে ডব্লিউ এবং তার একটা উপাংশ দ্যাট মিনস এন বরাবর যে নিচে কাজ করছে তাদের মাঝে যে কোণটা কাজ করে সেটা ঠিক হেলানো তলে যে কোণটা আছে তার কোণের সমান হয়। তার মানে এই অংশটা হয় কি আমাদের এখানে থিতা। তাই যদি থিতা হয় তাহলে মানে আমাদের এটার মান হবে হচ্ছে ডব্লিউ কস থিতা। দ্যাট মিনস এখানে একটা ওজন বলের উপাংশ পাবো আমরা, সেটা হচ্ছে ডব্লিউ কস থিতা। এবং আমাদের হেলানোর তল বরাবর আরেকটা ওজনের উপাংশ পাবো, সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিতা। এবং এই জিনিসগুলো কিন্তু তোমরা অলরেডি অনেক আগে থেকে জানো। এবং এদের মধ্যে থেকে ডব্লিউ সাইন থিতা যেটা, তার জন্য হচ্ছে বস্তুটা এখানে নিচে নামার চেষ্টা করে। বাট এক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা মসৃণ তল নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ মসৃণ বা স্মুথ কোনো সারফেসের জন্য কিন্তু ডব্লিউ সাইন থিতা যেটা সেটা সরাসরি বস্তুটাকে টেনে নিচে নামিয়ে দিতে পারত। বাট আমি এখানে বললাম কি এটা আর মসৃণ সারফেস নেই বা স্মুথ কোনো তল নেই, এটা সরাসরি একটা
কি বলবো, রাফ তল তৈরি হয়েছে বা এমন একটা তল তৈরি হয়েছে এখানে যেখানে ঘর্ষণ বলটা কাজ করে। তো ঘর্ষণ বল যদি আমাদের কাজ করে, আমি বলতে পারি ঘর্ষণ বল কোন বরাবর কাজ করবে, যেহেতু এখন ডব্লিউ বা ওজন বলের একটা উপাংশ বস্তুটাকে নিচে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক তার পেছনের দিকে এই সারফেস বরাবর আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। এবং এই ঘর্ষণ বলটা হচ্ছে কি, অবশ্যই স্থিতি ঘর্ষণ বল। তার মানে যখন আমি বলেছিলাম বস্তুটা স্থির, তার মানে এই বস্তুটার উপর অবশ্যই স্থিতি ঘর্ষণ বল কাজ করে। আর আমি ধরে নিলাম আমরা এখানে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ বলটা কাজ করাচ্ছি, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলটাকে আমরা কাজ করাচ্ছি। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ এফএস হচ্ছে আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ বলের মান, এবং ওর মানটা আমি যদি ডব্লিউ সাইন থিটার সমান করে ফেলি তাহলে আমি বলতে পারবো আমাদের এই বস্তুটা এখানে স্থির আছে। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে যেই নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল তার মানটা অবশ্যই ডব্লিউ কস থিটার সমান। তাহলে এই দুটো সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে সহজেই লিখতে পারি। এখন এখানে এই সম্পর্কের মধ্যে তুমি কিন্তু আরেকটা জিনিস ঢোকাতে পারো। কি ঢোকাতে পারো? তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে সীমান্তিক ঘর্ষণ বলের মানটা আছে এটা কিন্তু অন্য একটা সূত্র হিসেবে কাজ করে। সেটা কি সূত্র? সেটা হচ্ছে আমাদের সিম্পলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিনস মিউ এস, এবং ওর সাথে আমরা গুণ করব কাকে? আমরা গুণ করব হচ্ছে প্রতিক্রিয়া বলকে। তো এখন তাই যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা প্রতিক্রিয়া বলের একটা মানও কিন্তু পেয়ে যাচ্ছি। তো প্রতিক্রিয়া বলের মানটা কত হবে? তুমি খেয়াল করে দেখো, এন এর কিন্তু একটা আলাদা মান আছে ডব্লিউ কস থিটা। তার মানে তুমি এখানে মিউ এস ইন্টু ডব্লিউ কস থিটা লিখতে পারো। তাহলে দেখছো এখানে কিন্তু আমাদের সূত্রটা আরেকটু এক্সটেন্ড হয়েছে। তার মানে আমরা এখানে ডব্লিউ কস থিটা সহজে লিখতে পারি। আবার তুমি ডব্লিউ যেটা সেটার মানও কিন্তু জানো। তুমি জানো ডব্লিউ মানে যা ওই বস্তুর এম ইন্টু জি, দ্যাট মিনস ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ মানে কি তা, কেননা ওজনের যে সূত্রটা সেটাই হচ্ছে কি এটা। তাহলে আমি এই জায়গাটাতে আরেকটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে মিউএসটা এখানে যা আছে তাই থাকবে, ডব্লিউর বদলে আমি এখানে এমজি লিখতে পারি, তারপর এই জায়গাটাতে আমি এখানে কস থিটা লিখতে পারি। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমাদের সুন্দরভাবে একটা সূত্র কাজ করছে। তাহলে সীমান্তিক ঘর্ষণের যে মানটা সেটা হচ্ছে ডব্লিউ কস ডব্লিউ সাইন থিটা, অথবা মিউএস ইন্টু এন, অথবা মিউএস ডব্লিউ কস থিটা, অথবা মিউএস এমজি কস থিটা। যে কোনো একটা ইকুয়েশন তুমি এখানে ইউজ করতে পারো ম্যাথ সলভ করার জন্য। বাট অবশ্যই আমাদের এখানে যে কন্ডিশনটা থাকছে সেটা হচ্ছে কি কন্ডিশন? সেটা হচ্ছে স্থির অবস্থায় কন্ডিশন। দ্যাট মিনস আমাদের বস্তুটা এমনভাবে বসে আছে যে সে স্লাইড করে নিচে নামছে না। যখনই সে নিচে নামার চেষ্টা করছে তখনই তাকে ঘর্ষণ বলটা এফএস সেটা বিপরীত দিকে আটকে দিচ্ছে। এখন এখানে শুধুমাত্র যে এই কয়টা বলই কাজ করে তা না, আরও কতগুলো বল কাজ করে, চলো আমরা এগুলো একটু দেখি। যে বলটা কাজ করে সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে হেলানো তলের সারফেসটা আমাদের বাক্সের মধ্যে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেখিয়েছে। তার মানে বাক্সটাও কি বসে থাকবে না, সেও কি করবে? ঠিক এই হেলানো তলের উপর সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেখাবে। আবার এখানে আমাদের এই তলটা, দ্যাট মিনস হেলানো তলটা আমাদের এই বাক্সটার উপর পেছনের দিকে এফএস পরিমাণ বল দেখিয়েছে। তার মানে এফএস পরিমাণ বলটা কি হিসেবে কাজ করছে? এখানে একটা স্থিতি ঘর্ষণ বল হিসেবে কাজ করছে। তার মানে এই বাক্সটা কি বসে থাকবে না, সেও কিন্তু বলতে পারি আমাদের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দেখাবে, এবং এটা সে সারফেসের উপরে দেখাবে। তো এটাকে আমি এদিক দিয়ে লিখছি, এটার মান কী হবে? আমাদের এফএস মান হবে। তার মানে এখানে বুঝতে পারলাম এফএসের যে মানটা এটা আসলে একটা পেয়ার বা জোড়া তৈরি করে, আর আমাদের এখানে প্রতিক্রিয়া বল বা এনের যে মানটা এটাও কি একটা পেয়ার বা জোড়া তৈরি করে। এবং এখানে বিপরীত দিকে যে এফএসটা কাজ করছে এটা আসলে এই তলের উপরে বাক্সের প্রতিক্রিয়া বল, আর এখানে উপরের দিকে যে এফএসটা কাজ করছে এটা আসলে এই বাক্সটার উপর আমাদের হেলানো তলের প্রতিক্রিয়া বল। তাহলে দেখতে পাচ্ছি আমি যদি এটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো কেমন হবে। আমি এখানে বাক্সটাকে নিয়ে আঁকবো, হেলানো তল নিয়ে কোনো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হয় না কখনো। তো বাক্সটাকে আমি একটা ছোট্ট বিন্দু হিসেবে ধরলাম। তো বাক্সটার ঠিক এই বরাবর একটা বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ সাইন থিটা বল কাজ করে, এবং ঠিক এই বরাবর 90 ডিগ্রি কোণে আরেকটা বল কাজ করে যেটা হচ্ছে ওজন বলের একটা উপাংশ, এবং তার মান হচ্ছে কি আমাদের ডব্লিউ কস থিটা। তো যখন আমরা ওজন বলটাকে দুইটা বলে ভেঙে ফেলবো বা দুইটা উপাংশতে ভেঙে ফেলবো তখন কিন্তু আর ওজন বলটা দেখানোর দরকার নেই। দ্যাট মিনস তোমার ফ্রি বডি ডায়াগ্রামে নিচের দিকে ডব্লিউটাকে দেখাবে না। তারপর এখানে ডব্লিউ সাইন থিটার বিপরীতে আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল বা বলা যায় সীমান্তিক ঘর্ষণ বলের মান বা লিমিটিং ফ্রিকশন। তো এটার মান আমরা এফএস ধরতে পারি। আবার ডব্লিউ কস থিটার ঠিক বিপরীতে
আমাদের আরেকটা প্রতিক্রিয়া বল কাজ করে, সেটা হচ্ছে এন পরিমাণ বল। তো এই হচ্ছে আমাদের এখানে 4টা বল এবং তারা পরস্পর বিপরীতমুখী হয়ে কি সমানভাবে কাজ করে। এজন্য আমাদের বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকে বা বস্তুটা হচ্ছে সম্পূর্ণ স্থির অবস্থা থাকে। তাহলে দেখতে পাচ্ছ, যখন আমরা কোনো একটা বস্তুর উপর বিপরীতমুখী 2টা করে বল প্রয়োগ করব, তখন তাদের জন্য আমাদের বস্তুটা স্থির থাকবে বা সাম্যাবস্থা থাকবে। তাহলে এই টোটাল ঘটনার জন্য আমি একটা কথাই বলতে পারি, এখানে আমাদের এখানে বস্তুটার উপর যে নিট বল বা লব্ধি বল, সে লব্ধি বলের মানটা কি হবে? অবশ্যই শূন্য হবে, অথবা তুমি এটাকে শূন্য ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের স্থির অবস্থা। তোমরা জানো স্থির অবস্থাতে বস্তুর উপর কেবলমাত্র স্থিতি ঘর্ষণ কাজ করে, সেজন্য আমরা স্থিতি ঘর্ষণের জন্য এফএস বলটাকে এখানে লিখেছি। তারপরে তোমাদেরকে যে কনসেপ্টটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে 4 নম্বর কনসেপ্ট। এখন আমরা করলাম কি, আমরা এই পেঙ্গুদের যে বাক্সটা আছে সেই বাক্সটাকে ধরে উপরে টান দিলাম। কেন টান দিলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মুহূর্তে আমাদের বাক্সটা নিচে পড়া শুরু হয়েছে, বাট আমরা তো যাচ্ছি যে বাক্সটাকে স্থির রাখতে হবে, তা না হলে কিন্তু স্থিতি ঘর্ষণ কাজ করবে না। তো স্থিতি ঘর্ষণ কাজ করানোর জন্য আমি করলাম কি, ধরো আমি এখানে প্রথমে এফ বলটা অ্যাপ্লাই করলাম না, তখন দেখলাম কি বাক্সটা ঠাস করে নিচে পড়া শুরু হয়েছে। তখন আমি দ্রুত হাত দিয়ে এই এফ পরিমাণ বলটা অ্যাপ্লাই করলাম বা টান দিলাম বাক্সটাকে, বা নিচ থেকে ধাক্কা দিলাম, যাতে আমাদের এই বাক্সটা স্টেবল থাকে বা স্থির থাকে। তাহলে বাক্সটাকে স্টেবল বা স্থির করার মেইন লক্ষ্যটা হচ্ছে কি, যাতে আমাদের এখানে স্থিতি ঘর্ষণটা কাজ করে। তো এখন হচ্ছে আমাদের এটা মেইন অবস্থা। তো এখন আমি যদি বলি যে এই বাক্সটা যেহেতু আমাদের এখন স্থির অবস্থায় আছে, তার মানে অবশ্যই বাক্সের উপর একটা স্থিতি ঘর্ষণ বলও কাজ করবে। তো কীভাবে কাজ করবে দেখো, আমি এখানে আরেকটা ছবি দেখাচ্ছি তোমাকে। তো তুমি ধরে নাও আমাদের এখানে হেলানো তলটা থিতা পরিমাণ কোণে আছে, যদি এখানে ফাই লিখেছে সমস্যা নেই, এটাকে তুমি থিতা ধরে নিতে পারো। তো এই বাক্সটা যদি আমাদের এখানে কাজ করে, তাহলে বাক্সটা বরাবর নিচের দিকে একটা ওজন বল কাজ করবে, সেটা হচ্ছে কি ডব্লিউ। এবং তুমি যদি বাক্সটার ভর কি ধরবা, তুমি বাক্সটার ভর আমি এম ধরতে পারি। তাহলে বাক্সর ভর যদি তুমি এম ধরো, তাহলে আমাদের ওজন বলটা যেটা হবে সেটা হচ্ছে এমজি হবে, সেটা অবশ্যই নিচে নিচে কাজ করবে আর কি। তো ওজন বল নিচে কাজ করছে, তার মানে বাক্সর সারফেস বরাবর উপরের দিকে একটা নর্মাল বা একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, যেটা তুমি জানো। আর এখানে আমরা এক্সট্রা একটা বল অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে পরিমাণ বল, তা না হলে কিন্তু বাক্সটার নিচে গড়িয়ে পড়ে যেত। এখন এই যে ওজন বলটা দেখতে পাচ্ছি, ওর অবশ্যই 2টা অংশ কাজ করবে। একটা হচ্ছে এন বরাবর নিচের দিকে কাজ করবে, এবং এন বরাবর নিচের দিকে যে বলটা কাজ করবে সেটাকে আমরা জানি ডব্লিউ কস থিতা হিসেবে কাজ করে সেটা, কেননা এই পরিমাণ কোণ হচ্ছে কি থিতা পরিমাণ কোণ। তাই যদি হয় তাহলে এই বলটা হচ্ছে আমাদের এখানে কত, ডব্লিউ কস থিতা। আছে লেখার তো জায়গা নেই, আমি একটা কাজ করি, এই জিনিসটাকে এখানে লিখি, এটা হচ্ছে আমাদের ডব্লিউ কস থিতা, মানে ওজন বলের একটা উপাংশ। তারপরে আমি জানি যে এই বরাবর আমাদের কিন্তু আরেকটা বল কাজ করবে, ওজন বলের আরেকটা উপাংশ, সেটার মান হচ্ছে কি ডব্লিউ সাইন থিতা। এখন এখানে আসে সবচেয়ে বড় টুইস্টটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি ডব্লিউ সাইন থিতার মানটা কিন্তু মোটামুটি বড় ছিল। কখন বড় ছিল? যখন আমি বস্তুটাকে কোনো পরিমাণ বল প্রয়োগ করিনি, এবং ওই মুহূর্ততে বস্তুটা পড়া শুরু করেছিল নিচে, এবং বস্তুটার পড়ে যাওয়াটা রোধ করার জন্য আমরা উপরের দিকে এক্সট্রা একটা বল ইউজ করেছি, সেটা হচ্ছে এফ পরিমাণ বল। তাহলে তুমি হয়তো উপরের দিকে এফ পরিমাণ বলে ধাক্কাও দিতে পারো অথবা টানও দিতে পারো, হোয়াট এভার, তুমি যেটা খুশি করতে পারো। তো এখন দেখো কি কাজ করবে। এখন দেখতে পাচ্ছ তুমি যেহেতু উপরের দিক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বলে বস্তুটাকে টেনে ধরেছ, তার মানে এই বস্তুটার ঠিক পৃষ্ঠ বরাবর নিচের দিকে একটা ওজন বল কাজ, ওজন না ঘর্ষণ বল কাজ করবে। তার কারণ হচ্ছে কি, আমরা জানি যখন কোনো একটা বলকে আমরা প্রযুক্ত করি বা অ্যাপ্লাই করি, তার ঠিক বিপরীতে সারফেস বরাবর একটা ঘর্ষণ বল কাজ করে, এবং আমাদের প্রয়োগকৃত বলটা যদি বস্তুটাকে স্থির রাখে, তাহলে আমরা যে ঘর্ষণ বলটা পাই সেটা কি স্থিতি ঘর্ষণ বল। তার মানে আমরা যেহেতু সামনের দিকে বা উপরের দিকে এই বল প্রয়োগ করেছি, তাই আমাদের এই সারফেস বরাবর এই জায়গাটাতে একটা আলাদা ঘর্ষণ বল কাজ করবে। আমি এখানে একটু মার্ক করে দিলাম হাইলাইটার দিয়ে গাঢ় করে। তাহলে এই সারফেস বরাবর যেই ঘর্ষণ বলটা কাজ করবে তার মানটা কি হবে? অবশ্যই তার মানটা এফএস হবে। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এর মানটা হচ্ছে আমাদের এখানে কি হবে? অবশ্যই এফএস হবে। তাহলে এফএস পরিমাণ বল যদি আমাদের এই জায়গাটাতে কাজ করে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডব্লিউ সাইন থিতা যেদিকে কাজ করে, এফএস বলটাও কি সে একই দিকে কাজ করে, বাট এদের বিপরীত দিকে কাজ করে হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করা ফোর্স বা আমাদের প্রযুক্ত বল। তো এখান থেকে আমি কিন্তু দারুণ একটা সমীকরণ বের করতে পারি। খেয়াল করে দেখো, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এন বা প্রতিক্রিয়া বলের মান যা, সেটা হচ্ছে ডব্লিউ কস থিতার সমান। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি যে পরিমাণ বল অ্যাপ্লাই করেছি হাত দিয়ে,
বা ধাক্কা দিয়েছে যে পরিমাণ বলে তার সমান ও বিপরীতমুখী বল হচ্ছে কি দুটো। একটা হচ্ছে আমাদের এখানে স্থিতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে আমাদের এখানে ডব্লিউ সাইন থিটা, দ্যাট মিনস ওজন বলের একটা উপাংশ। এখন তুমি কিন্তু এখানে অনেকগুলো সূত্র জানো। কী কী সূত্র জানো তুমি জানো আমাদের এখানে এফটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। দেখো কীভাবে লিখতে পারি। এফএসের যে মানটা সেটা কিন্তু আমি লিখতে পারি মিউ এস ইন্টু এন, যেখানে এন হচ্ছে প্রতিক্রিয়া বল, মিউ এস হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ডব্লিউ যে মানটা আমরা এখানে লিখতে পারি এম জি সাইন থিটা হিসেবে, তাই না? তাই যদি হয় তাহলে আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ এনেরও কিন্তু একটা আলাদা মান থাকে। তুমি জানো এনের কি মান থাকবে এখানে? এনের অবশ্যই একটা মান থাকবে যার মানটা হচ্ছে কত? ওজন বলের মানের সমান, দ্যাট মিনস এমজি এর সমান। তাহলে এই এনের মানটা আমি এখন এখানে বসিয়ে দিই, দেখো কি আসে। আমি যদি মিউএসটাকে একা রাখি তার মানে মিউএসটা যা আছে তাই থাকবে, বাট এখানে এনের যে মানটা সেটা হচ্ছে কি অবশ্যই এমজি হবে, প্লাস এখানে দেখতে পাচ্ছি এমজি সাইন থিটা কাজ করছে। তাহলে আলটিমেটলি আমি এখানে প্রযুক্ত বল যেটা পাচ্ছি দ্যাট মিনস এফ বা প্রযুক্ত বল আমি আরেকটু উপরে লিখি। তো এখানে প্রযুক্ত বল বা এফ যেটা পাচ্ছি তার মানটা হচ্ছে কি, এখানে এমজি যদি আমি কমন নিই একটা পাশে থাকবে হচ্ছে আমাদের এখানে মিউএস, আর একটা পাশে থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে প্রযুক্ত বলের মান, যে বলটা অ্যাপ্লাই করে কোনো একটা হেলানো তলের উপর কোনো একটা বস্তুকে আমি স্থিরভাবে রাখতে পারবো। তাহলে আমাদের এই কনসেপ্টগুলোতে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা বস্তুটাকে স্থির রাখার চেষ্টা করছি, হোক সেটা হেলানো তলে, হোক সেটা কোনো একটা হরাইজন্টাল তলে। তো যেভাবে থাকুক না কেন আমরা বস্তু যদি স্থির রাখতে চাই আমাকে অবশ্যই এই দুটা কন্ডিশন মাথায় রাখতে হবে। দ্যাট মিনস একটা হচ্ছে এন ইজিক্যাল টু ডব্লিউ কস থিটা, আরেকটা হচ্ছে এফ ইজিক্যাল টু আমাদের ঘর্ষণ বল প্লাস হচ্ছে বস্তুর ওজনের একটা উপাংশ। তাহলে যখন তুমি এই কন্ডিশনটা রাখতে পারবা ধরে, তখনই আমাদের বস্তুটা স্থির থাকবে এবং তার মধ্যে স্থিতি ঘর্ষণ কাজ করবে। তো এই ফর্মুলাটা কখন কাজ করবে? যখন আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে টেনে হেলানো তলের উপর ওই বস্তুটাকে স্থির অবস্থায় রাখবো। এখন চলো আমরা এটার মতো করে আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে 5 নম্বর কনসেপ্ট। 5 নম্বর কনসেপ্টটা দেখো ঠিক আগের কনসেপ্টের উল্টো। তার মানে আমাদের এখানেও কিন্তু এম ভরের কোনো একটা বস্তু বসে আছে কোনো একটা ব্লকের উপর, যে ব্লকটা একটা নির্দিষ্ট পরিমাণ তলে হেলানো অবস্থা আছে ভূমির সাপেক্ষে থিতা কোণে। তাহলে এখানে দেখো খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটবে। ফার্স্ট ঘটনাটা হচ্ছে আমাদের এখানে এই বরাবর অবশ্যই ওজন বল কাজ করবে, যেটা তুমি জানো ডব্লিউ। তারপর ঠিক এই বরাবর, আচ্ছা এই বরাবর না, আমাদের ঠিক এই বরাবর উপরের দিকে একটা নর্মাল ফোর্স বা এন কাজ করবে, প্রতিক্রিয়া বল, এটাও তুমি জানো। সব কিছু কিন্তু আগের মতোই কাজ করবে এবং এই প্রতিক্রিয়া বলের সাথে করে বিপরীত দিকে একদম আমাদের ডব্লিউর সাথে একটা নির্দিষ্ট কোণ দ্যাট মিনস থিতা পরিমাণ কোণ করে এখানে ডব্লিউ বলের একটা উপাংশ কাজ করবে, এটাও তুমি জানো। তো আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই বরাবর একটা ডব্লিউ কস থিতা কাজ করে। তাই যদি হয় তাহলে এতটুকু ছোট্ট কোণ যেটা সেটা হচ্ছে কি থিতা পরিমাণ কোণ, তার মানে কোণের এখানে কোনো হেরফের হবে না। এবং এখানে ওজন বলের আরও একটা উপাংশ কিন্তু কাজ করে, যেটা এই বরাবর কাজ করে, যেটার মানও তুমি অলরেডি জানো, যার মান হচ্ছে কি আমাদের এখানে ডব্লিউ সাইন থিটা। তাহলে আমরা সবগুলো বল পেলাম, বাট আমি এখন করছি কি, আমি এখন দেখছি যে যদি বস্তুটাকে স্থির রাখতে হয় তাহলে এই বস্তুটাকে একটা নির্দিষ্ট পরিমাণ বলে টানতে হবে নিচের দিকে। তাহলে আমরা এখানে এফ পরিমাণ বলে যে টানছি বস্তুটাকে, এই টানার ফলে আমাদের বস্তুটা কিন্তু স্টিল স্থির অবস্থায় আছে। তাহলে যখন বস্তুটা নর্মালি এরকমভাবে ছিল, যখন আমরা কোনো বল প্রযুক্ত করলাম না, দ্যাট মিনস এফটাকে যখন কেটে দিলাম, তখনও কিন্তু বস্তু স্থির অবস্থায় আছে। এখন আমরা করলাম কি, পণ্ডিতি করে আমরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ বল এফ দিয়ে বস্তুটাকে টান দিলাম, এমনভাবে টান দিলাম যে বস্তুটা তখনও স্থির অবস্থায় বসে আছে। তো বস্তুটাকে আমি যদি স্থির অবস্থায় রাখি তার মানে অবশ্যই এর মধ্যে স্থিতি ঘর্ষণ কাজ করবে, এবং যেহেতু আমরা এফ বল দিয়ে বস্তুটাকে এখানে টেনে ধরে রেখেছি, তার মানে এফ বলের বিপরীতে ঠিক এই সারফেস বরাবর উপরের দিকে আমাদের একটা ঘর্ষণ বল কাজ করবে, যেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল। তাহলে দেখো এই সারফেস বরাবর ঠিক উপরের দিকে আমাদের এখানে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, এবং এই স্থিতি ঘর্ষণ বলের জন্যই কিন্তু বস্তুটা এখনও স্থির অবস্থায় থাকবে বা পড়ে যাবে না। তাহলে এরকম ঘটনা ঘটে, আমরা যদি নিচের থেকেও কোনো একটা বস্তুকে দড়ি দিয়ে টান দিই, তারপরেও কিন্তু কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে বস্তুটা নিচে পড়ে না। তাহলে আমাদের এখানে যে স্থিতি ঘর্ষণ বলের মানটা আছে সেটা হচ্ছে কি এফএস। এখন বলো এখানে সমীকরণগুলো কীভাবে কাজ করবে। ফার্স্ট কথা হচ্ছে যেটা আমরা সবাই জানি, নর্মাল বল বা প্রতিক্রিয়া বল, ওর মানটা হচ্ছে আমাদের ডব্লিউ কস থিটা, এটা আমাদের সবার জানা আছে। কিন্তু পরবর্তী বলটা হচ্ছে একটু কনফিউজিং। তুমি দেখতে পাচ্ছ বস্তু নিচের দিকে পড়ার জন্য ওজনের
ডব্লিউ সাইন থিতা হিসেবে কাজ করে এবং বস্তুটাকে আমি নিচে নামানোর জন্য এফ পরিমাণ বল কাজ করে, তারপর বস্তুটা স্থির আছে। এর মানে কি? এর মানে আমাদের এখানে বস্তুটার মধ্যে স্থিতি ঘর্ষণ বলের মান এতটাই বেশি যে সেটা আমাদের এখানে ডব্লিউ সাইন থিতাকেও কেটে দিচ্ছে, আবার আমাদের প্রযুক্ত বলটাকেও কেটে দিচ্ছে, যার ফলে আমাদের বস্তুটা স্থির অবস্থা আছে। তাহলে আমরা এখানে যে লিমিটিং ফ্রিকশনটা ইউজ করেছি বা সীমান্তিক মানে ইউজ করেছি এফএস, তো এফএসের মানটা এতটাই বেশি যে সেটা একই সাথে আমাদের বস্তুর যে ওজনের একটা উপাংশ ডব্লিউ সাইন থিতা এটাকেও ডিনাই করে ফেলেছে এবং বস্তুটার উপরে আমরা যে বল দিয়ে টান দিয়েছিলাম সেটাকেও কেটে ফেলেছে বা খেয়ে ফেলেছে। তাহলে আমাদের এখানে এফএস ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থিতা প্লাস এফ, এভাবে আসলে বিষয়টা কাজ করবে। তাই যদি কাজ করে তাহলে দেখো আমাদের, তাহলে আমি একটু মার্ক করে রাখি, এই দুটো হচ্ছে আমাদের এখানে মেইন ইকুয়েশন বা মেইন সমীকরণ। তার মানে যখন আমরা এই দুটো শর্ত কাজে লাগাবো তখন আমি বলতে পারবো আমাদের বস্তুটা স্টিল এই ব্লকের উপর স্থির অবস্থায় বসে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। তো দেখো এফএস মানে কি? এফএস মানে হচ্ছে এখানে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ, এবং এটাকে আমরা ইচ্ছে করলে মিউএস ইন্টু এন হিসেবে লিখতে পারি। তাহলে মিউএস ইন্টু এন ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থিতা হবে এখানে, তারপর এখানে হবে হচ্ছে আমাদের প্রযুক্ত বল বা এফ। তাই যদি হয় আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি মিউএস, এন এর মান কত তোমরা সবাই জানো, এন মান হচ্ছে ওজন বলের সমান, দ্যাট মিনস এমজি এখানে বসাতে পারি। আর এই পাশে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিতা প্লাস হচ্ছে এফ। তাহলে তুমি এখানে যদি প্রযুক্ত বলের মানটা বের করতে চাও তাহলে দেখো তোর মানটা কি হয়, ওর মানটা অনেকটা এরকম হবে, প্রযুক্ত বলের মান ইজ ইকুয়াল টু মিউএস এমজি মাইনাস হচ্ছে ডব্লিউ সাইন থিতা। ডব্লিউটাকে তুমি ইচ্ছে করলে এমজি লিখতে পারো, তারপর তুমি সিম্পলি সাইন থিতা লিখতে পারো। তাহলে আলটিমেটলি আমি এখানে প্রযুক্ত বলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে, তুমি যদি এমজি কমন নাও ভেতরে থাকবে হচ্ছে মিউএস মাইনাস সাইন থিতা। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এই সমীকরণটা কাজ করে। তাহলে আমাদের কনসেপ্টটা একদমই সোজা। তুমি যদি কোনো একটা বস্তুকে টান দাও নিচের দিকে এবং বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে ওই বস্তুটার জন্য আমি এখানে এরকমভাবে একটা সমীকরণ বানাতে পারি এবং অবশ্যই বস্তুটাকে কিন্তু একটা আনত তলের উপর বসে থাকতে হবে। তাহলে এখানে আমাদের যেই প্রয়োগকৃত বল বা অ্যাপ্লাইড ফোর্স যে আছে সেটি কিন্তু আমরা এখানে মান হিসেবে দেখেছি, এবং তোমরা এটাকে ভেক্টর হিসেবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি লেখো। বাট আমাদের এখানে মেইন ইকুয়েশন হচ্ছে এই দুটো। তাহলে এই দুটি ইকুয়েশন যদি আমি কোনোভাবে সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যায়। আর তুমি দেখতে পাচ্ছ এফ এস এর যে মানটা সেটা অবশ্যই মিউএস ইন্টু এন হিসেবে কাজ করবে, অন্য কোনো কিছু হিসেবে কাজ করবে না। আর এখানে সাপোর্টিং যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু এমজি, এটা ছিল আমাদের একটা সাপোর্টিং ইকুয়েশন, এবং আরেকটা সাপোর্টিং ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউএস ইন্টু এন। তো এই দুটো সাপোর্টিং ইকুয়েশনের মাধ্যমে আমরা এখানে এই সম্পর্কটা তৈরি করলাম। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঘর্ষণ কোণ বা ফ্রিকশন অ্যাঙ্গেল। তো তার জন্য আমরা একটা ছবি দেখি, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বস্তু একটা নির্দিষ্ট সারফেসের উপর বসে আছে। তো তুমি যেটা করলে সেটা হচ্ছে বস্তুটার উপর একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করলে, এবং বস্তুটার উপর যখন আমি বল প্রয়োগ করবো নির্দিষ্ট দিকে, ধরে নাও এফ হচ্ছে আমাদের এখানে প্রযুক্ত বল, তখন বস্তুটা যদি স্থির থাকে তাহলে বুঝতে হবে ঠিক পেছনের দিকে এই তল বরাবর আমাদের একটা ঘর্ষণ বল কাজ করে, যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এবং আমরা ধরে নিলাম এই স্থিতি ঘর্ষণ বলের মানটা সর্বোচ্চ, বা যেটাকে আমরা সীমান্তিক ঘর্ষণ বলের মান বলতে পারি। তাহলে এফ এস যদি পেছনে কাজ করে আর এফ বল যদি সামনে কাজ করে তাহলে এখানে ঘর্ষণ কোণটা আসলে কোথায়? ঘর্ষণ কোণটা কোন জায়গায় আমি একটু বলি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটার নিচের দিক বরাবর একটা বল কাজ করে যেটাকে আমরা ওজন বল বলি, এবং এই ওজন বলের বিপরীতে কিন্তু আমাদের সারফেস থেকে আরেকটা বল কাজ করে যেটাকে আমরা প্রতিক্রিয়া বল বা এন বলে থাকি। তাহলে আমি যদি এই প্রতিক্রিয়া বলটাকে খেয়াল করে দেখো এই জায়গাটাতে দেখাই তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি ধরে নাও এই বরাবর উপরের দিকে কিন্তু প্রতিক্রিয়া বল বা এন কাজ করে, এবং আমি যদি এফএস যে বলটা আছে দ্যাট মিনস ঘর্ষণ বল যেটা, সেটাকে আমি চাইলে এদিক বরাবর দেখাতে পারি। তার মানে এদিক বরাবর আমি এখানে দেখাচ্ছি কাকে? এফএস বা ঘর্ষণ বলটাকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া যেটা, এই বলের মাঝখানে কিন্তু একটা লব্ধি কাজ করে, কেননা তুমি দেখতে পাচ্ছ বল দুটো একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে কাজ করে, ঠিক মাঝখান বরাবর এখানে একটা লব্ধি বল কাজ করবে। তো এই লব্ধি বলটাকে আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের সেই লব্ধি বল, এবং এই লব্ধি বলের যে নাম সেটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, বাট বিভিন্ন টেক্সট বইতে দেখেছি যে তার নামটা দেওয়া হয়েছে এস নামক একটা বল। তাহলে এস হচ্ছে আমাদের এখানে এমন একটা লব্ধি যেটা আসলে আমাদের প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের লব্ধি হিসেবে কাজ করে, এবং এই লব্ধির সাথে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলটা যে কোণ তৈরি করে সেই কোণটাকে সহজ কথায় বলা হয় ঘর্ষণ কোণ। তাহলে আমরা এখন ফাইনালি ঘর্ষণ কোণের যে পরিচয় সেটা পেয়ে গেলাম, এবং ঘর্ষণ কোণটাকে তোমরা থিটা অফ এফ দিয়েও প্রকাশ করতে পারো, অথবা তোমরা এটাকে ল্যামডা দিয়েও প্রকাশ করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো।
তাহলে আমি যদি সহজ কথা বলি, ঘর্ষণ কোণ মানে হচ্ছে কি? ঘর্ষণ কোণ মানে হলো তুমি সীমান্তিক ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলকে যুক্ত করে যে লব্ধিটা পাবে, সেই লব্ধির সাথে আমাদের প্রতিক্রিয়া বল যেই কোণ তৈরি করবে সেটাই হচ্ছে ঘর্ষণ বল বা থিটা এফ অথবা ল্যামডা। এখন এই যে ঘর্ষণ বলটা আমরা বের করলাম, এটার একটা ইকুয়েশন তো বের করতে হবে, কেননা ঘর্ষণ বল আমরা যে বের করেছি, দ্যাট মিনস এফএস এর মাধ্যমে যে ঘর্ষণ কোণটা বের করেছি, এই ঘর্ষণ কোণের জন্য আমাদের একটা ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশনটা কীভাবে আমরা বের করতে পারি, খেয়াল করে দেখো। আমাদের ডব্লিউ এর মানটা হচ্ছে কি অল টাইম এমজি হিসেবে কাজ করে, তাহলে তুমি এখানে ডব্লিউ এর মানটা এমজি হিসেবে লিখতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের এস যে বলটা আছে, দ্যাট মিনস লব্ধি বল, সেটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া বল, আরেকটা হচ্ছে আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ বল, দ্যাট মিনস ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তাই যদি হয় তাহলে আমরা ভেক্টরের মাধ্যমে এটা কীভাবে প্রকাশ করতে পারি। আর তুমি যদি এদের মান বের করতে চাও, দ্যাট মিনস এস ভেক্টরের যদি মানটা বের করতে চাও, মান বের করার সিস্টেম কি, দুই পাশে মডুলাস দিতে হয়, অথবা তুমি সরাসরি এসটা লিখতে পারো। তো যেহেতু দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে কাজ করে, তার মানে ওদের মানের বর্গের যে যোগফল সেটাকে যদি বর্গমূল করি, তাহলে ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। এখন আবার দেখো, আমাদের এখানে দুটো মান কিন্তু আলাদা। কী কী মান আলাদা আমি একটু বলি। আমাদের এখানে মূলত এনের যে মানটা, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু এমজি হিসেবে কাজ করে বা বস্তুর ওজন বল হিসেবে এটা কাজ করে। মানে বস্তুর ওজন বলের মান যা, এনের মান বা প্রতিক্রিয়া বলের মান কি তা একই জিনিস। আবার এখানে দেখতে পাচ্ছ আমাদের এফএস এর যে মানটা, সেটাও কিন্তু একটা সূত্র হিসেবে কাজ করে। সূত্রটা হচ্ছে কি, এফএস মানে হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের মান, এবং এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গুণন হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া বল। এরকম একটা সূত্র কিন্তু আমরা কাজ করাতে পারি। তো এই দুটো সূত্র আমাদের আলাদা সাপোর্টিং সূত্র হিসেবে থাক। এখন আমরা যদি ছবির দিকে একটু তাকাই, দ্যাট মিনস আমাদের এখানে ডায়াগ্রামের দিকে যদি তাকাই, আমি দেখতে পাচ্ছি আমাদের এস নামক লব্ধি বলটা কিন্তু একটা নির্দিষ্ট উপাংশে কাজ করে, যে উপাংশটা এন হিসেবে কাজ করছে, আবার আরেকটা উপাংশ কিন্তু এফএস হিসেবে কাজ করছে। তাহলে আমি বলতে পারি অন্যভাবে এনের যে মানটা, এটা আসলে এস বলের একটা উপাংশ, এবং এই উপাংশটা কি এস কস থিটা এফ অথবা এস কস ল্যামডা হিসেবে কাজ করবে। আবার আমি যদি এফএস এর দিকে তাকাই, এটাও কিন্তু আমাদের এস বলের আরেকটা উপাংশ, এবং এটা কি হিসেবে কাজ করবে, অবশ্যই এস সাইন ল্যামডা হিসেবে কাজ করবে, যেখানে ল্যামডা হচ্ছে কি আমাদের ঘর্ষণ কোণ। তো এই যে আমরা এখানে অনেকগুলো সম্পর্ক দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সম্পর্ক আমরা এখন কি করব, মডিফাই করব বা বলা যায় একত্রিত করব। এখন আমি যদি তোমাদেরকে এই দুটো সম্পর্কের কথা বলি, দ্যাট মিনস এই দুটো সম্পর্ক, তো এদেরকে তুমি যদি একটার সাথে ভাগ করো, তাহলে কিন্তু এখানে ঘর্ষণ কোণের মানটা পেয়ে যাবে। তো তুমি ভাগ করে দেখো এদেরকে, তুমি দেখতে পাচ্ছ উপরে বসবে হচ্ছে এন, না আমি একটা কাজ করি, আমরা উপরে এফএসকে বসাই আর নিচে হচ্ছে এনকে বসাই। তাহলে উপরে দুটো সমীকরণ ভাগ করলে আমরা উপরে পাবো হচ্ছে এস সাইন ল্যামডাকে, আর নিচে পাবো হচ্ছে এস কস ল্যামডাকে, এতটুকু অংশকে পাবো। তাহলে তুমি পরবর্তী লাইনে বলতে পারবে আমাদের এফ এস ডিভাইড বাই এন যেটা, এটাকে কিন্তু আমরা মিউএস হিসেবে লিখতে পারি, কেননা তুমি জানো একটা সূত্র অনুসারে, এই দেখো প্রথম সূত্রটা অনুসারে কিন্তু তুমি এখানে মিউএসের মানটা বের করতে পারো বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করতে পারো, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা হবে কি, উপরে হবে হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ বলের মান, নিচে হবে আমাদের এখানে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা মিউএসের মানটা এখানে যদি বসাই, তুমি দেখতে পাচ্ছি উপরে নিচে কিন্তু আমাদের এখানে অ্যাস কাটা যায়, থাকে কি সাইন ল্যামডা ডিভাইড বাই কস ল্যামডা, যেটাকে আমরা লিখতে পারি 10 ল্যামডা হিসেবে। তাহলে 10 ল্যামডার মধ্যে দেখতে পাচ্ছি ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তাহলে আমরা আলটিমেটলি হচ্ছে এখানে ল্যামডা বা ঘর্ষণ কোণের মানটা বের করতে পারি, সেটা হচ্ছে 10 ইনভার্স মিউএস হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে ঘর্ষণ কোণের মান। কেন আপাত বললাম, কারণ আমরা এখানে অ্যাসের মানটা বের করেও কিন্তু সেম হিসাবটা করতে পারি। দেখো আমি এখন আমাদের এই হিসাবটা একটু কমপ্লিট করি। তুমি এখানে দেখতে পাচ্ছ এসের যে মানটা সেটা হচ্ছে কি রুট ওভার এন স্কোয়ার, এর মানটা কি এম জি, তার মানে এখানে এম স্কোয়ার হবে, জি স্কোয়ার হবে, প্লাস এফ অফ এস যেটা, সেটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের মান, তার মানটা হচ্ছে কি মিউ এস ইন্টু এন, তার মানে এখানে আমাদের মিউ এস স্কোয়ার হবে, আবার এখানে এন স্কোয়ার হবে। তো এতটুকু হচ্ছে আমাদের এখানে মান। তো এই মানটা যদি এখানে কাজ করে এতটুকুকে, আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি। কীভাবে এক্সটেন্ড করতে পারি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এম স্কোয়ার জি স্কোয়ার থাকছে, এখানে থাকছে হচ্ছে আমাদের মিউ এস স্কোয়ার, এন স্কোয়ার যেটা এনকে আমরা ভাঙলে পাবো এম জি, তার মানে এম স্কোয়ার জি স্কোয়ার চলে আসবে এখানে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাইলে এভাবেও আমাদের এখানে এই জিনিসটাকে কমপ্লিট করতে পারি। তারপরে তুমি এই লাইনটাকে একটু এক্সটেন্ড করো, দেখো এসের মানটা কী আসে, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে এম স্কোয়ার জি স্কোয়ার কমন যায়, এবং সেটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো রুট ওভারের বাইরে, তাহলে সেটা সরাসরি এম জি হয়ে যাবে। তাহলে এম জি যদি বাইরে চলে আসে আমাদের এখানে রুট ওভার করে, তাহলে ভেতরে আমাদের থাকবে জাস্ট দুটো জিনিস, একটা হচ্ছে 1
প্লাস আরেকটা হচ্ছে মিউ এস স্কোয়ার। তাহলে এই যে 1 প্লাস মিউ এস স্কোয়ারটা দেখতে পেলাম, এটা আসলে কার মান? এটা হচ্ছে আমাদের এখানে লব্ধি বলের মান। এখন এই লব্ধি বলের মানটা আমি যদি দুইটা সমীকরণে বসেই, দেখো আমরা এখানে সমীকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো তোমার 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে ধরো তোমার 2 নং সমীকরণ, আর তুমি এখানে 2 নংকে 1 নং ধরে ভাগ করেছো। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণে আমি এখন এস এর মানটা বসে, দেখো কি আসে। 1 নং সমীকরণে আমি যদি এস এর মানটা বসে, তাহলে আমি এখানে পাবো n ইজিক্যাল টু, আছে আমি সরাসরি লিখি, দেখো আমি এখানে লেমডার যে মানটা পাবো সেটা হচ্ছে কস ইনভার্স পাবো, উপরে বসবো হচ্ছে আমাদের এখানে n, দ্যাট মিনস n এর মানটা আমি এখানে উপরে বসালাম, এবং নিচে যেটা বসবে সেটা হচ্ছে এস এর মানটা বসবে, দ্যাট মিনস লব্ধি বলের মানটা বসবে, যার মান হচ্ছে mg ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ এস স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এটা একটা সূত্র হিসেবে চলে আসলো, যেটা আমাদের ঘর্ষণ কোণকে নির্দেশ করে। এখন তুমি যদি 2 নং সমীকরণে আবার এস এর মানটা বসাও, এখান থেকেও কিন্তু তুমি ঘর্ষণ কোণের আলাদা মান পাবে, দ্যাট মিনস ল্যামডা ইজ ইকুয়াল টু, আলাদা মান না, আলাদা সূত্র পাবে। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কী হবে? আমাদের এখানে হবে হচ্ছে সাইন ইনভার্স, এবং উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এন থাকবে আগের মতোই, এন না, উপরে থাকবে হচ্ছে এফ অফ এস, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এস এর মানটা হচ্ছে কি mg, এবং এখানে হবে রুট ওভার 1 প্লাস মিউ এস স্কোয়ার। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কিন্তু 3টা টোটাল সূত্র পেয়েছি ঘর্ষণ কোণের মানটা বের করার জন্য। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা সূত্র, তারপর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের এখানে একটা, আর তৃতীয় সূত্র হচ্ছে এখানে একটা। তো তোমরা চাইলে 3টা সূত্র ইউজ করতে পারো ঘর্ষণ কোণের মান বের করার জন্য, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম সূত্রটা, দ্যাট মিনস তোমরা বিভিন্ন টেক্সট বইতে কিন্তু এই সূত্রটাকেই পেয়ে থাকবে। এখন তোমরা কিন্তু জানো যে আমাদের এখানে মিউ এস যেটা বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা, ওর কিন্তু একটা রেঞ্জ থাকে, তাই না? আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো মিউ এস যেটা, এটার মান আমি বলতে পারি ম্যাক্সিমাম একটা মান থাকে, মিনিমাম একটা মান থাকে। তো মিনিমাম যে মানটা সেটা তোমরা সবাই জানো, তার মানটা হচ্ছে 0। তো মিনিমাম মান যদি 0 হয়, তাহলে এই 0 মানটা আমি একটা কাজ করব, কোথায় বসাবো? আমি এখানে লব্ধির মধ্যে বসাবো। দ্যাট মিনস তুমি লব্ধি দেখতে পাচ্ছ, ধরো এটা হচ্ছে 3 নং সমীকরণ, এখানে হচ্ছে আমরা লব্ধি দেখতে পাচ্ছি দুইটা বলে। তাহলে লব্ধির মধ্যে তুমি যদি বসাও, তাহলে তুমি এখানে কি পাবে? তুমি এখানে পাবে এসের একটা মান, এবং এই এসের মানটা কত পাবে? এখানে এসের যে মানটা পাবে সেটা হচ্ছে mg ইন্টু রুট ওভার 1 প্লাস 0 স্কোয়ার। তার মানে শুধুমাত্র mg ইন্টু রুট ওভার 1 অথবা mg পাবে। তাহলে এসের মান যখন mg হবে, এটা আসলে লব্ধির মিনিমাম বল নির্দেশ করে বা লব্ধির মিনিমাম মান নির্দেশ করে। আবার তুমি যখন মিউ অফ এস এর ম্যাক্সিমাম মান বসাবে, যেটা মান হচ্ছে কি 1, যেটা আমরা সবাই জানি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সর্বোচ্চ মান কি 1। তাহলে 1 মানটা তুমি যখন 3 নং সমীকরণে বসাবে, তখন তুমি এস এর জন্য একটা ম্যাক্সিমাম মান পাবে। দেখো কত পাবে? তুমি যখন এস এর মানটা এখানে বসাবে, মানে মিউ এস এর মানটা যখন বসাবে, তখন পাবে mg ইন্টু রুট ওভার 1 প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে 1 প্লাস 1 মানে কি রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 ইন্টু mg, এটা হচ্ছে কি আমাদের এখানে এস ম্যাক্স বা লব্ধি বলের সর্বোচ্চ মান। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে লব্ধি বলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কাজ করে। তাহলে আমি এটার একটা রেঞ্জ লিখতে পারি। তো mg হচ্ছে আমাদের এখানে লব্ধি বলের সর্বনিম্ন মান, রুট ওভার 2 mg হচ্ছে আমাদের এখানে লব্ধি বলের সর্বোচ্চ মান। তাহলে আমরা এটাকে ইচ্ছে করলে এভাবে লিখতে পারি না যে mg স্মলার দ্যান অর ইকুয়াল এস স্মলার দ্যান অর ইকুয়াল রুট ওভার 2 ইন্টু mg, এভাবে লিখতে পারি। তাহলে এখানে এসটা হচ্ছে কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে আমাদের অভিলম্ব বল, দ্যাট মিনস প্রতিক্রিয়া বল, এবং স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের লব্ধি হিসেবে কাজ করে, এবং তার রেঞ্জটা হচ্ছে এতটুকু। এখন এই ঘর্ষণ বলের যে মানটা আমি পাচ্ছি, দ্যাট মিনস ঘর্ষণ কোণটা যে পাচ্ছি, এই কোণটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। তুমি দেখতে পাচ্ছ এই কোণটা কাদের মধ্যে কাজ করে? এই কোণটা কাজ করে হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া বল এবং লব্ধি বলের মাঝখানে। তার মানে তুমি এখানে একটা টুপি চিহ্ন বা ক্যাপ চিহ্ন দিতে পারো, এবং এটাকে তুমি ইজিক্যাল টু দেখতে পারো কি ল্যামডা অথবা থিটা এফ। তো যেভাবে দেখো না কেন কোনো সমস্যা নেই। আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে ঘর্ষণ কোণ বলতেই আমরা এই ছোট্ট অংশটুকুকে বুঝবো, এবং ঘর্ষণ কোণের জন্য আমরা এখানে 3টা সূত্রই ইউজ করতে পারবো। তারপরে তোমাদেরকে আরেকটা কোণ দেখাবো, সেটা হচ্ছে আনত কোণ অথবা নিশ্চল কোণ অথবা স্থিতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ রিপোজ। বিষয়টা হচ্ছে কি, ধরো তুমি কোনো একটা তলের উপর একটা বস্তুকে রাখলে, তারপরে ওই তলটাকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট কোণে আনত করা শুরু করলে অনুভূমিকের সাপেক্ষে, তখন এমন একটা মানে পর্যায়ে যাবে যখন এই বস্তুটা নিচে পড়ে যাওয়ার উপক্রম হবে। মানে বস্তুটা নিচে পড়বে না, বাট এটার এমন একটা থমথমে অবস্থা হবে যে বস্তুটা চাবে যে আমি এখনই নিচে পড়ে যাব। তাহলে তুমি যে পরিমাণ কোণটা তখন আনত তলের মধ্যে রাখবে বা ভূমির সাপেক্ষে রাখবে, ওই কোণটাকে আমরা বলি আনত কোণ বা নিশ্চল কোণ। তাহলে খুব সহজ করতে যেটা বলতে পারি সেটা হচ্ছে, কোনো একটা তলকে আমি অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে যদি রাখি, তাহলে ওই কোণের জন্য ওই তলের উপর যদি কোনো একটা বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, তবে আমরা ওই কোণটাকে
নিশ্চল কোণ বা স্থিতি কোণ বলতে পারি। এখন এখানে আমরা এই কোণের মানটা দেখি কীভাবে বের করা যায়। এই কোণের খুব মজার জিনিস হচ্ছে কি, আমরা যেখানে যে বস্তুটা রেখেছি বস্তুটার ঠিক নিচ বরাবর তুমি জানো একটা বল কাজ করে, সেটা হচ্ছে ডব্লিউ বা ওজন বল। এবং এই ওজন বলের কিন্তু দুইটা উপাংশ কাজ করে। একটা কাজ করে হচ্ছে ঠিক অবিলম্ব বরাবর নিচের দিকে, দ্যাট মিনস এই নিচের দিকে কাজ করে হচ্ছে আমাদের ডব্লিউ, এবং এখানে খেয়াল করো এই কোণটাও কিন্তু আনত কোণের সমান হয়। দ্যাট মিনস আমাদের এখানে ছোট্ট যে কোণটা দেখতে পাচ্ছ এটা আনত কোণের সমান হবে, তার মানে এর মানটা হবে কি ডব্লিউ কস থিটা, যেটাকে ওজন বলের একটা উপাংশ। এবং এই ডব্লিউ কস থিটার ঠিক বিপরীত দিয়ে আমাদের একটা প্রতিক্রিয়া বল বা এন কাজ করে, এবং একই সাথে আমাদের ঠিক এই দিক বরাবর, দ্যাট মিনস বস্তুটা যেদিকে পড়ার উপক্রম হয়েছে সেদিক বরাবর আমাদের ওজন বলের আরেকটা উপাংশ কাজ করে, সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা। এবং এখানে ডব্লিউ সাইন থিটাটার কাজই হচ্ছে বস্তুটাকে টেনে নিচে নিয়ে যাওয়া। এই জন্য আমি বলতে পারি ডব্লিউ সাইন থিটা হচ্ছে কি আমাদের এখানে মেইন ভিলেন। এখন আমি বলেছিলাম যে বস্তুটা নিচে যাবে না, বাট নিচে যাওয়ার উপক্রম হবে। এর মানে কি? এর মানে হচ্ছে বস্তুটা এখন যে অবস্থায় আছে পুরোপুরি স্থির অবস্থা আছে। আমি যদি ডব্লিউ সাইন থিটার মান খুবই সামান্য পরিমাণ বাড়াই 0.0000 সামথিং, তাহলে বস্তুটা নিচে চলে যাবে। কিন্তু বস্তুটা যে নিচে পড়ছে না এর মেইন কারণটা হচ্ছে কি ডব্লিউ সাইন থিটার বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করে। এবং তোমাকে আমি একটা হাইলাইটার দিয়ে দেখাই, এই ঘর্ষণ বলটা অবশ্যই আমাদের সারফেস বরাবর কাজ করবে বিপরীত দিকে। তাহলে এই যে তুমি বিপরীত দিকে একটা সারফেস দেখতে পাচ্ছ না, এই সারফেস বরাবর আমাদের বিপরীত দিকে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, এবং এই স্থিতি ঘর্ষণ বলের যে মানটা কাজ করবে সেটা হচ্ছে সর্বোচ্চ মানে কাজ করবে। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি এফএস দিয়ে। তাহলে এফএস এর মান কি ছিল? সীমান্তিক ঘর্ষণ বলের মান ছিল। তাহলে এখানে ডব্লিউ সাইন থিটা এবং এফএস এই দুটোর মান যখন সমান থাকবে তখনই আমাদের বস্তুটা কিন্তু আর নিচে পড়বে না, টোটাল বস্তুর মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করবে। ওই মুহূর্তটাতে আমাদের এখানে হেলানো তলটা যে কোণ নিয়ে থাকবে অনুভূমিকের সাপেক্ষে, ওই কোণটাকে আমরা বলছি নিশ্চল কোণ। তো এখন এই নিশ্চল কোণটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইকুয়েশন দেখতে পারি। তুমি দেখতে পাচ্ছ এনের যে মানটা এটা কিন্তু কাজ করে ডব্লিউ কস থিটার বিরুদ্ধে, তার মানে ডব্লিউ কস থিটার মান যা আমাদের এনের মানটা হচ্ছে কি তা। তারপর এখানে যে এফএসটা দেখতে পাচ্ছ ওর মানটা যেভাবে কাজ করে ডব্লিউ সাইন থিটার মানটা তাই কাজ করবে। যদি এখানে চারটা বল একে অপরের সাথে এরকম সাম্যাবস্থা থাকে তবেই আমরা বলতে পারি এই বস্তুটা স্থির থাকবে। বাট বস্তুটা কিন্তু স্থির থাকার চেষ্টা করছে, কিন্তু আমি যদি খুব সামান্য পরিমাণ ডব্লিউ সাইন থিটা বাড়াই তাহলে কিন্তু আমাদের এখানে বস্তুটা নিচে নামা শুরু করবে, কেননা আমরা এখানে সর্বোচ্চ পরিমাণ ওজন বল বা সীমান্তিক ঘর্ষণ বল বা বলা যায় লিমিটিং ফ্রিকশন ইউজ করেছি। তো তুমি দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, আমার একটা কাজ করি দুটো ইকুয়েশনকে ভাগ করে দিই। তাহলে দেখো আমাদের এখানে যে থিতা কোণটা আছে এটাই আসলে আমাদের এখানে বের করার লক্ষ্য। তাহলে থিতাই হচ্ছে কি আমাদের এখানে আনত কোণ। তাহলে আনত কোণকে আমরা প্রকাশ করতে পারি থিতা দিয়ে, এবং আমি কিছু কিছু বইতে দেখেছি এটাকে আলফা দিয়েও প্রকাশ করা হয়। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি 2 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো এফএস ডিভাইড বাই এন, আর এখানে আমি পাবো উপরে হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর নিচে যেটা পাবো সেটা হচ্ছে ডব্লিউ কস থিটা। তো আমি কী করেছি 2 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে ভাগ করেছি। তাহলে আলটিমেটলি তুমি এখানে কিন্তু থিটার মানটা দেখতে পাচ্ছ। দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি ট্যান থিটা ওই পাশে পাচ্ছি, যেহেতু এখানে ডব্লিউ এবং ডব্লিউ কাটা যাবে। সাইন থিটা বাই কস থিটা হচ্ছে আমাদের ট্যান থিটা, উপরে থাকবে হচ্ছে এফএস, নিচে থাকবে হচ্ছে কি এন। তাহলে এটা আমরা কী পেলাম? এটা আমরা নিশ্চল কোণের ট্যানজেন্ট পেলাম। এখন তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউএস এটার মানও কিন্তু আমরা জানি। এটার মান হচ্ছে কি আমাদের ঘর্ষণ বলটা উপরে থাকে, দ্যাট মিনস সীমান্তিক ঘর্ষণ বলের মানটা উপরে থাকে, নিচে থাকে হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে সেম জিনিসটা যদি এখানে বসিয়ে দিই আমি এখানে কি পাবো? মিউএস পাবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে মিউএসের মান যা ট্যান থিটার মানও কি তা। আলটিমেটলি আমি এখানে থিটার মানটা বের করতে পারি। থিটার মানটা কি হবে? ট্যান ইনভার্স মিউ এস হবে। দেখো তো সেম পরিমাণ মানটা আমরা আগের স্লাইডে বের করেছিলাম না? তুমি যদি একটু খেয়াল করে দেখো আগের স্লাইডে কিন্তু আমরা সেম ঘর্ষণ কোণের মানটা বের করেছি। দ্যাট মিনস তুমি যদি একটু এই সাইডে তাকাও, এই যে এই সমীকরণের দিকে যদি তাকাও, ট্যান ইনভার্স মিউ এস এখানে চলে এসেছে, এবং পরের স্লাইডও দেখতে পাচ্ছি আমরা সেমভাবে ট্যান ইনভার্স মিউ এস চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ যেটা, দ্যাট মিনস ল্যামডা, এটার মান যা নিশ্চল কোণ বা স্থিতি কোণ যেটা থিতা, ওর মানও কি তা। দুটোর মান কি? সেম। এখন দুটোর মান যদিও সেম, বাট দুটো কিন্তু সেম বিষয় না বা মেইন বিষয় না, মানে একই বিষয় না। আসলে সেম বলতে আমি বোঝাচ্ছি কি যে তাদের মানটা হচ্ছে সমান। একটা যদি হয় মানে 5 ডিগ্রি, আরেকটাও কী হবে 5 ডিগ্রি, বাট তারা দুজন কখনোই সেম বিষয় না। এর মেইন কারণটা হচ্ছে কি আনত কোণটা শুধুমাত্র কাজ করে একটা আনত তলের জন্য, বাট আমাদের ঘর্ষণ কোণটা কাজ করে যে কোনো তলের জন্য। দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ ঘর্ষণ কোণটা এখানে একটা অনুভূমিক তলের মধ্যে কাজ করেছে, একইভাবে সে কিন্তু এই আনত তলের মধ্যেও কাজ করবে। তাহলে চলো তোমাদেরকে আমি একটু দেখাই যে কীভাবে ঘর্ষণ কোণটা এখানে আনত তলে কাজ করে। ঘর্ষণ কোণ কীভাবে বের করে? আসলে ঘর্ষণ কোণ বের করে হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বা এখানে প্রতিক্রিয়া বল যেটা আছে এনের সাথে আমাদের এখানে ঘর্ষণ বলটা, দ্যাট মিনস এফএস, যে কোণ তৈরি মানে যেই লব্ধি তৈরি করে সেই লব্ধি
সাথে আমাদের এনের যেই কোণটা হয় সেটাই কি ঘর্ষণ কোণ। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এফ অফ এস কিন্তু এপাশে কাজ করে, উপরের দিকে কাজ করে হচ্ছে আমাদের এখানে এন বল। এখন তুমি এন এবং এফ এস এর যে লব্ধিটা পাবে খেয়াল করে দেখো, আমাদের এই লব্ধিটা কিন্তু মোটামুটি এই বরাবর কাজ করবে, তাই না? একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে অ্যাস যে লব্ধিটা ছিল আগের স্লাইডের, সেই অ্যাসটা কিন্তু এ বরাবর কাজ করবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ অ্যাস এবং এনের মাঝে যে কোণটা কাজ করে সেটা স্পষ্ট একটা ঘর্ষণ কোণ। তাহলে আমাদের এখানে ঘর্ষণ কোণ বা ল্যামডা এটা আসলে আনত তলের জন্য কাজ করে। এখন তোমাদের কোশ্চেন আসছে যে এই দুটো মান কীভাবে সমান হলো। আমরা কিন্তু ছবি থেকে সরাসরি দেখতে পারি। খেয়াল করে দেখো, আমাদের এখানে ছবি থেকে আমি দেখতে পাচ্ছি এন বলটা এসের সাথে ল্যামডা কোণ তৈরি করেছে। আবার এসের যে দিক আমাদের ডব্লিউরও কি একই দিক, দ্যাট মিনস বস্তুর ওজন যেদিকে কাজ করে আনত তলের উপরে কোনো একটা বস্তু থাকা অবস্থায় আমাদের এখানে এই লব্ধি বলটাও কি সেম বিপরীত দিকে কাজ করে। তার মানে এস এবং ডব্লিউ যেহেতু পরস্পর বিপরীত দিকে কাজ করে, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে থিতা যে কোণটা আছে আনত কোণ বা নিশ্চল কোণ, এটার মান যা বিপ্রতীপ কোণ হিসেবে আমাদের এখানে ঘর্ষণ কোণের মানও কি তা। তাহলে তুমি যদি এই দুটো ছবি মিলাও, তাহলে আমি একটু তোমাদেরকে ছোট্ট করে এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমাদের ঠিক উপরের দিকে কাজ করে হচ্ছে লব্ধি বল এস, এবং এই বরাবর আমাদের ঠিক নিচের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে কি ওজন বল ডব্লিউ। দ্যাট মিনস আমরা এই ছবি থেকে এখন স্পষ্ট বুঝতে পারবো জিনিসটা। তাহলে ডব্লিউ নিচে কাজ করে, এস হচ্ছে উপরে কাজ করে, এবং ঠিক এই বরাবর আমাদের একটা বল কাজ করে। উপরের দিকে কাজ করে হচ্ছে এন বল, আর নিচের দিকে বিপরীত দিকে কাজ করে কি ডব্লিউ কস থিটা। তাই যদি হয় তুমি দেখতে পাচ্ছ আমাদের এই কোণটা এবং এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ। উপরের কোণটা ছিল আমাদের ঘর্ষণ কোণ, আর নিচের কোণটা ছিল কি আমাদের এখানে আনত কোণ। তার মানে আনত কোণ বা নিশ্চল কোণের মান যা, অবশ্যই বিপ্রতীপ কোণ হিসেবে আমাদের ঘর্ষণ কোণের মানও কি তাই হবে। এই জন্য আসলে আমি বলতে পারি যে এই দুটোর মান সমান। তাহলে আমরা ছবির মাধ্যমেও দেখলাম এরা দুজন সমান, একই সাথে আমরা হিসাব করে দেখলাম কি এদের দুজনের মান সমান। তো এবার তুমি আরেকটা কেস ধরে নাও, আমি ধরে নিলাম আমাদের এখানে আনত তল যেটা কাজ করছে এটা তলটা এখন ঘর্ষণযুক্ত নেই, দ্যাট মিনস এটা সম্পূর্ণভাবে মসৃণ, দ্যাট মিনস 100% স্মুথ। তাহলে 100% যদি মসৃণ হয় তাহলে বলো তো কী হবে, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। যদি 100% স্মুথ কোনো একটা তল হয় আমাদের এই বস্তু এবং হচ্ছে আনত তল, তাহলে আমরা বলতে পারি আমাদের মিউএসের যে মানটা সেটা সর্বনিম্ন হবে বা 0 হবে। তাহলে যখন কোনো একটা তল সম্পূর্ণরূপে মসৃণ হয় বা বলা যায় একদম যদি স্মুথ হয়, তখন আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা 0 হয়ে যায়। তাহলে মিউএস যদি 0 হয় তাহলে আমি এখান থেকে একটা সমীকরণ কিন্তু পাবো। তাহলে দেখো আমি এখানে থিতার মানটা কী পাচ্ছি, tan ইনভার্স 0 পাচ্ছি, যেহেতু আমাদের মিউএসটা 0। এটা কোন কন্ডিশনে, যখন আমাদের 100% দুটো তল মসৃণ থাকবে বা স্মুথ থাকবে। আচ্ছা আমি এখানে মসৃণ লিখছি। তাহলে মসৃণ তলে কী হয় না, ঘর্ষণ হয় না। তাহলে ঘর্ষণ যদি না হয় তাহলে আমি বলতে পারি ওই মুহূর্তে আমাদের এখানে স্থিতি কোণ যেটা তার মানটা কি 0 হবে, কেননা tan ইনভার্স 0 মান কি 0। স্থিতিকোণ 0 এর মানে কি, এর মানে হচ্ছে স্থিতিকোণ 0 মানে হচ্ছে তোমাদের এই যে তলটা আমরা রেখেছি একটা নির্দিষ্ট কোণে আনত করে, এই তলটা এখন ভূমির সাথে লেগে আছে। তার মানে যদি এটা আমাদের সেই তলটা হয় যেটা ভূমির সমান্তরালে কাজ করছে, ধরো এটাই হচ্ছে আমাদের সেই তল এবং এটা ভূমির সমান্তরালে কাজ করছে। যখন ভূমির সমান্তরালে কাজ করবে তার মানে তার মধ্যে কোনো আনত কোণ থাকবে না, দ্যাট মিনস থিতার মানটা 0 হবে। থিতা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি কি তলটা 100% মসৃণ, অথবা বলতে পারি আমাদের এই তলের জন্য এবং ওই বস্তুর জন্য মিউএসের মানটা কি 0। এখন থিতা 0 মানে আমরা এটা বুঝবো যে আমরা যদি এর উপরে কোনো একটা বস্তুকে রাখি, কথার কথা এই হচ্ছে আমাদের কোনো একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু বসে আছে, তার মানে এই বস্তুটার মধ্যে অলরেডি গতির একটা উপক্রম তৈরি হয়েছে। দ্যাট মিনস বস্তুটা যদিও স্থিরভাবে বসে আছে, তারপরও আমি বলতে পারি বস্তুর মধ্যে একটা গতির উপক্রম তৈরি হয়েছে। আমি যদি খুবই সামান্য বলে বস্তুটাকে হয় এদিকে না হয় এদিকে ধাক্কা দিই, খুবই সামান্য বল, দ্যাট মিনস 0.0000 ইনফিনিটি 0 সামথিং কোনো একটা সংখ্যা, তাহলে আমাদের বস্তুটা চলা শুরু করবে বা মুভ করা শুরু করবে। এই হচ্ছে আমাদের বিষয় যে তুমি যখন আনত কোণ বা নিশ্চল কোণ বা স্থিতিকোণ যখন 0 করে ফেলবে, তখন বস্তুর এবং ওই তলের মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তখন আমি যদি খুবই সামান্য পরিমাণে একটা বল অ্যাপ্লাই করি, খুবই সামান্য মানে ইনফিনিটি লেভেলের সামান্য বল একটা যদি অ্যাপ্লাই করি, তাহলে বস্তুটা চলা শুরু করবে বা সামনের দিকে বা পেছনের দিকে চলা শুরু করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে নিশ্চল কোণ বা স্থিতিকোণ 0 হওয়ার সিগনিফিক্যান্স। বাট বাস্তবে এটা কখনোই সম্ভব না, কেননা প্রত্যেকটা বস্তুর মধ্যে বাস্তবে কোনো একটা ঘর্ষণ বল কাজ করে। এখন তোমাদেরকে একটা মজার কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে তুমি ধরো তোমার এখানে নিশ্চল কোণ বা স্থিতিকোণটা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলে যে সেটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে তখন কি হবে? তাহলে চলো আমরা এখন এই কনসেপ্টটা দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে তলটা আগে একটা নির্দিষ্ট কোণে ছিল, থিতা কোণে, বাট এখন এই তলটা অনুভূমিকের সাপেক্ষে সরাসরি 90 ডিগ্রি কোণে উঠে গেল উপরে। তখন আমাদের কি কাহিনী হবে খেয়াল করো।
তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বস্তুটার ভর হচ্ছে এম, তার মানে ঠিক ভূমি বরাবর নিচের দিকে আমাদের এখানে ডব্লিউ বল কাজ করবে বা এমজি বল কাজ করবে। তুমি ডব্লিউর দুটো উপাংশ দেখতে পেয়েছিলে, একটা আমাদের এই বরাবর কাজ করতো, দ্যাট মিনস এদিক বরাবর কাজ করতো, যার নাম ছিল কি আমাদের ডব্লিউ কস থিটা। আর একটা উপাংশ সরাসরি এই নিচ বরাবর কিন্তু কাজ করতো, দ্যাট মিনস বস্তুর এই পাশটা বরাবর কাজ করতো। এবং আমি এটাকে একটু বাইরের দিকে দেখাচ্ছি, ওর নাম ছিল কি ডব্লিউ সাইন থিটা। এখন আমাদের থিতার মানটা কি? থিতা হচ্ছে আমাদের এখানে স্থিতিকোণ বা বলা যায় নিশ্চল কোণ, তার মানে থিতার মানটা এখন 90 ডিগ্রি হয়ে গেছে। যদি থিতার মানটা 90 ডিগ্রি হয়ে যায়, আমি তাহলে ডব্লিউ কস থিতা যদি বসে তাহলে ডব্লিউ ইন্টু কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান কি শূন্য, তার মানে এদিক বরাবর আমাদের এখানে 0 নিউটন বল কাজ করবে। তাহলে এই বস্তুটা কিন্তু আর ওই আনত তলটাকে আর ধাক্কা দিতে পারবে না, দ্যাট মিনস 0 নিউটন এসে ধাক্কা দিবে। এবং আমি যদি ডব্লিউ সাইন থিতার মানটা ডব্লিউ সাইন 90 ডিগ্রি বসাই তাহলে ওর মানটা কী হবে, ডব্লিউ ইন্টু 1, দ্যাট মিনস সরাসরি ডব্লিউ হয়ে যাবে। তার মানে বস্তুটার একটা তল, দ্যাট মিনস এই তলটা সরাসরি ভূমি বরাবর ডব্লিউ পরিমাণ বলে আকৃষ্ট হবে। এখন এখানে বস্তুটা যে পৃষ্ঠের সাথে যুক্ত, সেই পৃষ্ঠটা কী করবে, বস্তুটাকে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। এখন তুমি দেখতে পাচ্ছ এই বস্তুটা পৃষ্ঠের উপর একটা বল প্রয়োগ করেছে, সেটা হচ্ছে 0 নিউটন। তার মানে পৃষ্ঠটাও তার উপর যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করবে, এই প্রতিক্রিয়া বলের মানটা কী হবে, অবশ্যই 0 নিউটন হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। এখন বস্তুটা যখন নিচে পড়া শুরু করবে, তার মানে ডব্লিউ পরিমাণ ওজনের জন্যই কিন্তু সে নিচে পড়ছে। তাহলে বস্তুটাকে উপরের থেকে কে টেনে তুলবে, আমাদের স্থিতি ঘর্ষণ বল টেনে তুলবে। তার মানে এই সারফেস বরাবর আমরা এখানে একটা বল পাবো, যেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল। তাহলে এই বরাবর আমরা একটা স্থিতি ঘর্ষণ বলের মানটা পাবো, যেটা হচ্ছে সর্বোচ্চ মান, দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশনের সমান, এফএস সমান। তো এখান থেকে দেখতে পাচ্ছ কয়েকটা কন্ডিশন কাজ করে। একটা হচ্ছে এনের যে মানটা, দ্যাট মিনস প্রতিক্রিয়া বলের যে মানটা, সেটা সম্পূর্ণ 0 নিউটন হয়ে গেছে, যেহেতু আমাদের বস্তুটা সারফেসের মাধ্যমে আমাদের ওই তলটাকে ধাক্কা দিতে পারছে না, সেজন্য। আবার দেখতে পাচ্ছ আমাদের এখানে ডব্লিউ বা ওজন বলের যে মানটা, তার বিরুদ্ধে আমাদের এখন কে দাঁড়িয়েছে, এফএস দাঁড়িয়েছে। কেননা আমি বলছি যে বস্তুটা এখন স্থির, কেননা আমরা এখন স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করছি। তাহলে বস্তুটা যদি স্থির হয়ে থাকে এই অবস্থাতে, তাহলে আমি বলতে পারি ওজন বলের বিপরীতে আমাদের অবশ্যই সীমান্তিক ঘর্ষণ বল বা এফএসটা কাজ করবে। এই যদি হয় তাহলে কন্ডিশন, তো আমরা তো সূত্র জানি যে ট্যান থিতা যেটা, দ্যাট মিনস আমাদের এখানে স্থিতিকোণের ট্যানজেন্ট যেটা, সেটা হচ্ছে উপরে বসবে হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের মান, এবং নিচে বসবে হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া বল। দেখো তো আমাদের এখানে ডান পক্ষে এবং বাম পক্ষে মিলে যায় না, অবশ্যই মিলে যায়। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বসছে কি 1090 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষে বসছে। এবং ডান পক্ষে তুমি দেখতে পাচ্ছ এফএস ডিভাইড বাই 0 বসছে, কেননা এনের মান বা প্রতিক্রিয়া বলের মান কি 0। তাহলে 1090 ডিগ্রি যেটা, এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন বা ম্যাথ এরর, আর এটার মানও কি অসংজ্ঞায়িত, কেননা কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। তো দুটোই যেহেতু অসংজ্ঞায়িত, তার মানে আমরা দুটোর কোনোটারই কি মান পাবো না। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ কি মিলে গেল। তো এখন এই ডান পক্ষ আর বাম পক্ষ যেহেতু মিলে গেল এবং এরা যেহেতু অবাস্তব মান প্রদর্শন করছে, তার মানে আমাদের এই টোটাল কেসটা হচ্ছে কি একটা ইমাজিনারি কেস, দ্যাট মিনস কল্পিত কেস, এবং এটার কোনো বাস্তব ভিত্তি নেই। দ্যাট মিনস তুমি মহাবিশ্বে এমন কোনো বস্তুকে রাখতে পারবে না এমনভাবে যাতে ওই বস্তুটা তোমার কোনো একটা 90 ডিগ্রিতে হেলানো তলের মধ্যে আটকে থাকে। তোমার বাসার দেয়ালের কথাই বলি, তুমি যদি এটাকে তোমার বাসার দেয়াল মনে করো, তুমি যদি তোমার টেবিল থেকে একটা পদার্থবিজ্ঞানের বই নিয়ে এই দেয়ালের মধ্যে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখো, তখন ওই বইটা ছেড়ে দিলে কিন্তু বইটা ঠাস করে নিচে পড়ে যাবে। তার মানে দেয়ালের যে তল এবং তোমার বইয়ের যে তলটা, তাদের মধ্যে এমন কোনো ঘর্ষণ বল কাজ করবে না যেটার মান আমাদের ওজন বলের সমান হবে, এবং এটা কখনোই আসলে সম্ভব না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা সম্ভব। তুমি যদি ওই বইয়ের সাথে কোনো একটা সুপার গ্লু দিয়ে দেয়ালে আটকে রাখো, বা কোনো একটা আঠা দিয়ে যদি আটকে রাখো, বা কোনো একটা হুক বা আংটার সাহায্যে যদি আটকে রাখো, তাহলে এটা পসিবল, আদারওয়াইজ পসিবল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাস্তব অর্থে যেটা বলি সেটা হচ্ছে আমাদের স্থিতি কোণ বা হচ্ছে আনত কোণ যেটাই বলি না কেন, এটার মান কখনো 90 ডিগ্রি হতে পারে না। যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে এখানে এই উল্টাপাল্টা কেস কাজ করবে। দ্যাট মিনস আমাদের ঘর্ষণ বলের মানটা অবশ্যই ডব্লিউ সমান হতে হবে। বাট মনে রাখবে আমাদের এখানে ডব্লিউ বা ওজন বল যেটা, এটা সবসময় বড় থাকবে ঘর্ষণ বলের চেয়ে। ঘর্ষণ বল বা বলা যায় স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমান্তিক ঘর্ষণ বলের মান, এটা কখনোই কিন্তু ডব্লিউ হচ্ছে বড় হতে পারবে না বা ডব্লিউ সমান হতে পারবে না। তো এই কেসটা তোমরা সবসময় মনে রাখবে, এবং এই কেস অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টোটাল কন্ডিশনটাকে একটা ইমাজিনারি বা কল্পিত কন্ডিশন। তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের একটা আলাদা কনসেপ্ট।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।